ওকে, আমরা বাস্তব সংখ্যার আবার বলি, যেটা বলতেছিলাম যে দুইটা লেকচার তুমি পাবা, লেকচার 1 আর লেকচার 2 তে তুমি যে আলোচনা পাবা, লেকচার 4 5 এ পাবা। মাঝখানে একটা লেকচার কি করা হয়নি, ভিডিও করা হয়নি। তো ওই লেকচারে আমরা আলোচনা করছি কি কি নিয়ে, ঠিক আছে? ওই লেকচারে আলোচনা করছি দুইটা জিনিস নিয়ে, বলো কি কি নিয়ে? আমার সাথে একবার বললে হবে, একটা হচ্ছে সুপ্রিমাম ইনফিমাম। ঠিক আছে, আমার লেখার দিকে চাই লাভ না, আমার লেখা খারাপ, আমার পড়াটা বুঝতে হবে। হ্যাঁ, সুপ্রিমাম ইনফিমাম কি নিয়ে আলোচনা করছি বলো? সুপ্রিমাম ইনফিমাম নিয়ে আলোচনা করছি। কি নিয়ে আলোচনা করছি? আর 2 নম্বরে আলোচনা করছি মূলদে রূপান্তর। মূলদে রূপান্তর মানে একটা মূলদ থাকবে, তো ওইটাকে আমরা কোথায় নিয়ে যাব? মূলদ সংখ্যায় নিয়ে যাব। ঠিক আছে, একটু ভিডিওটা পজ করো তো। আচ্ছা, লাগবে না সমস্যা নেই, ভিডিও যেহেতু করতেছে দেখবে ভবিষ্যতে। তাহলে আমরা এই ক্লাসে দুইটা, এটাকে আমরা লেকচার 3 বলতে পারবো। এটা হচ্ছে লেকচার কত? 3। তো এখানে আমরা দুইটা জিনিস শিখবো জাস্ট। গত ক্লাসে যদি পড়ে থাকো, আমরা মোটামুটি যতটুকু পড়েছি, রুট 3 মূলের সংখ্যা ভিডিওতে ছিল, রুট 2 রুট 3 মূলের সংখ্যা এগুলো ছিল ভিডিওতে। তুমি দেখছো ভিডিও ফুল? কোন অন্য জায়গা থেকে কেন দেখছো? রুট 2 বা রুট 3 মনে ভিডিওতে ছিল না। আর যদি না থাকে আমি একটু আলোচনা করি। দেখো, রুট 3 বাই রুট 2 বাই রুট 3 মনে করো পরীক্ষায় প্রমাণ করতে বলবে যে রুট 3 কি সংখ্যা, একটি অমূল্য সংখ্যা। আমি এটা একটু আলোচনা করে দিই আজকে ক্লাসের অংশ হিসেবে। কি আলোচনা করতে বলবে? রুট 3। হ্যাঁ, রুট 3 কি সংখ্যা? অমূল্য সংখ্যা, এটা প্রমাণ করতে বলে। ঠিক আছে, তাহলে তুমি কীভাবে প্রমাণ করবা? তুমি প্রমাণ করবা যে আমরা রুট 3 কে একটা মূলদ সংখ্যা ধরে নিব। আমরা ধরে নিব রুট 3 একটি কি সংখ্যা, ধরি রুট 3 একটি কি সংখ্যা লিখবা। ধরি, এটা মনে হয়, আমি জানি না লেকচার 2 তে আছে কিনা, তাও আমি একটু রিস্ক না নিয়ে পড়ে দিচ্ছি আবার। রুট 3 কি সংখ্যা? মূলদ সংখ্যা। তাহলে রুট 3 মূলদ হলে, মূলদ কাকে বলে? যে কোনো সংখ্যাকে দুইটা সংখ্যার ভগ্নাংশ আকারে প্রকাশ করা গেলে তারা হচ্ছে কি সংখ্যা? মূলদ। বলবা যে কোনো সংখ্যাকে দুইটা সংখ্যার ভগ্নাংশ আকারে প্রকাশ করা গেলেই সেটা কি সংখ্যা? কথাটা বুঝছো? তখন আমরা তো প্রমাণ করবো রুট 3 অমূলদ সংখ্যা। এটা শুধু রুট 3 এর জন্য না, আমরা এই অঙ্কটা করলে রুট 2 রুট 3 রুট 5 যতগুলো আছে সবগুলো হয়ে যাবে। সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কত বলো তো? মানে বাস্তব সংখ্যা সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 2। 1 কিন্তু মৌলিক সংখ্যা না, মনে রাখবা। সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কত? তারপরে শূন্য কি সংখ্যা, ধনাত্মক নাকি ঋণাত্মক? শূন্য হচ্ছে অঋণাত্মক। শূন্য হচ্ছে কি? এই কথাগুলো একটু মাথা রাখবা। যাক, আমরা রুট 3 দিয়ে দেখাচ্ছি, তুমি রুট 2 রুট 3 রুট 4 রুট 5, সরি রুট 4 না, রুট 5 রুট 7, এগুলো সবগুলো তুমি পারবা আশা করি। তো আমরা রুট 3 কে কি ধরছি? মূলদ সংখ্যা। যেহেতু রুট 3 মূলদ ধরছি, তাহলে অবশ্যই রুট 3 কে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে কিনা? যাবে না? রুট 3 কে কি আকারে প্রকাশ করা যাবে? পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে। যাবে? যেহেতু মূলদকে কি করা যায়? পি বাই কিউ আকারে কি করা যায়? প্রকাশ করা যায়। এবার আমি কি করে দিলাম? বর্গ করে দিলাম। বর্গ করলে 3 বাই পি স্কয়ার কিউ স্কয়ার এরকম হবে, যাবে কিছু একটা আসবে। এখান থেকে আমরা যদি বলি যে পি স্কয়ার সমান 3 কিউ স্কয়ার বলা যায় ইজিলি, এটা কোনো ব্যাপারই না। ঠিক আছে, আচ্ছা, মূলদ সংখ্যা আরেকটা। তাহলে এখানে পি আর কিউর বৈশিষ্ট্যটা বলা হয় নাই। তাহলে পি আর কিউ হচ্ছে কি? দুইটা মৌলিক সহমৌলিক সংখ্যা। পি আর কিউ কি সংখ্যা? সহমৌলিক। সহমৌলিক বুঝো? মানে পি আর কিউ এমন দুইটা সংখ্যা, যে দুইটা সংখ্যার মধ্যে 1 ছাড়া আর কোনো উৎপাদক নেই। মনে করো একটা হচ্ছে 2, একটা হচ্ছে 5, 2/5। মনে করো এটা কত? 2 বাই, মানে 1 ছাড়া আর কেউ নাই এদের মধ্যে। 2 আর 5 এর মধ্যে কমন কোন উৎপাদক আছে? গসাগু করলে কত পাবো? শুধু 1ই পাবো। আমার কথাটা বুঝছো? তো এই জন্য পি আর কিউ কে সহমৌলিক ধরে নিলাম, কারণ রুট 3 কে যেহেতু মূলদ সংখ্যা ধরে নিছি, একটা মূলদ সংখ্যাকে দুইটা পূর্ণ সংখ্যার ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়। আবার তারা কি হবে? সহমৌলিক হবে, যাদের ভগ্নাংশ আকারে প্রকাশ করতেছি। আমার কথাটা বুঝছো? তাহলে পি স্কয়ার গুলো কত? 3 কিউ স্কয়ার বলা যায়। আমি তাহলে আমাকে একটা প্রশ্ন উত্তর দাও তো, পি স্কয়ার সমান যদি 3 কিউ স্কয়ার হয়, তাহলে পি, মানে আমি যদি বলি তাহলে কিউ স্কয়ার, এই যে সরি পি স্কয়ার, এই পি স্কয়ার সংখ্যাটা কার গুণিতক? 3 এর গুণিতক হয় না? মানে পি স্কয়ার সংখ্যাটা কার গুণিতক হয়? 3 এর গুণিতক। কারণ তুমি যে কোনো একটা সংখ্যা চিন্তা করো না, কিউর জায়গায় যে কোনো একটা কিছু, ওটাকে যদি 3 দ্বারা গুণ করে পি স্কয়ার পাও, তাহলে মানে পি এর মধ্যে কে আছে? মনে করো পি সমান হচ্ছে মনে করো 18, তাহলে পি এর একটা গুণিতক 3 না? বাকি যেটা হবে হোক। পি সমান মনে করো 27, একটা গুণিতক 3 না? কারণ 3 ইন্টু সামথিং, মনে করো 3 ইন্টু 3 স্কোয়ার, তাহলে 27ও কিন্তু 3 এর গুণিতক। ঠিক আছে, তাহলে এটা তো শিওর হলে পি স্কয়ার কার গুণিতক? 3 এর গুণিতক। তাহলে অবভিয়াসলি পিও কার গুণিতক? পিও কার গুণিতক? 3 এর গুণিতক। পিও কার গুণিতক? এগুলো সবগুলো কাকে ধরে করতেছি? এই যে রুট 3 কে একটা মূলদ সংখ্যা চিন্তা করে করতেছি। আমার কথাটা বুঝছো? তাহলে পি অবশ্যই কার গুণিতক? 3 এর গুণিতক। পি কার গুণিতক? 3 এর গুণিতক। আচ্ছা, গেল, এটা আমার 1 নাম্বার কথা। এখন পি যদি 3 এর গুণিতক হয়, আর পি সমান মনে করো 3 এর গুণিতক হিসেবে 3m ধরি, আর পি এ যাই কি লিখি? 3m, যেহেতু পি 3 এর গুণিতক কোন একটা সংখ্যা,
যেহেতু পি 3 এর গুণিতক কোনো একটা সংখ্যা পি কে আমরা কি ধরছি 3m, কি ধরছি মান বসাই দিলে এখানে আমরা পাবো কত, পি এর জায়গায় যদি 3m বসাই দিই, এই পি এর জায়গায় যদি আমরা 3m বসাই দিই তাহলে আমরা পাবো যে কত 9m স্কয়ার ইকুয়ালস টু 3q স্কয়ার। তাহলে q স্কয়ার সমান কত পাবো, আবার 3m স্কয়ার পাবো না, q স্কয়ার সমান কি পাবো 3m স্কয়ার। তাহলে এর দ্বারা কি প্রমাণ হলো, কিউ 3 এর গুণিতক, কিউ কার গুণিতক 3 এর গুণিতক। তুমি দেখো আমার এই এতটুকু পর্যন্ত প্রসিডিউরে কোনো ভুল আছে কিনা। আমি প্রথমে √3 কে পি/q আকারে প্রকাশ করছি, যেখানে পি আর কিউ কে অবশ্যই সহমৌলিক হইতে হবে, অর্থাৎ সহমৌলিক কারা, যাদের মধ্যে 1 ছাড়া আর কোনো উৎপাদক থাকবে না, বুঝছো, এটা 19 এর অঙ্ক। তারপরে 3 কে আমরা স্কয়ার করছি, 3 = পি স্কয়ার বাই কিউ স্কয়ার পাইছি, তাহলে আমরা একটা এক্সপ্রেশন দিছি পি স্কয়ার = 3q স্কয়ার। তো এক্সপ্রেশন অনুসারে পি সমান পি 3 এর গুণিতক, পি স্কয়ার 3 এর গুণিতক, পি স্কয়ার 3 এর গুণিতক, আর কোনো কিছু বর্গ 3 এর গুণিতক হওয়া সে নিজেও 3 এর গুণিতক। তাহলে পি কার গুণিতক 3 এর গুণিতক, আমার কথাটা বুঝছো, পি কার গুণিতক। এখন পি যেহেতু 3 এর গুণিতক, পি সমান কি ধরছি 3m ধরছি, 3m ধরার পর 3m মানটা এখানে বসেছি, m কি m যে কোনো কিছু, m কি m যে কোনো কিছু 0 1 2 0 ধরিও না 1 2 3 যে কোনো কিছু, 0 ধরতে পারো, কোনো সমস্যা নেই, মানে যে কোনো সংখ্যা ন্যাচারাল নাম্বার বলতে পারো, ধরলাম আর কি 3 এর গুণিতক বোঝানোর জন্য। তাহলে এখন কারণ নেগেটিভও নিতে পারো, ন্যাচারাল কেন নেগেটিভও নিতে পারো, কারণ স্কয়ার করলে পজিটিভ হয়ে যাবে। তো আমার কথা হচ্ছে পি এর জায়গায় 3m যখন বসেছি আমরা বলছি 9m স্কয়ার সমান 3q স্কয়ার, দেয়া আছে দেখতেছো। তাহলে এখানে কাটাকাটি করলে q স্কয়ার এর মান কত পাচ্ছি 3m স্কয়ার। তাহলে এর দ্বারা কি প্রমাণ হলো, কিউ 3 এর গুণিতক। তো আমার প্রথম সংজ্ঞাটা কি ছিল, যে পি আর কিউ কি হবে সহমৌলিক, আমি ধরেই নিয়েছিলাম যে পি আর কিউ কি সহমৌলিক, অর্থাৎ পি আর কিউর মধ্যে 1 ছাড়া আর কোনো উৎপাদক নাই। কিন্তু এখন দেখা যাচ্ছে পিও 3 এর গুণিতক, কিউ 3 এর গুণিতক, তাহলে তো হইলো না। তাহলে কি হইলো না, পি আর কিউ কি না সহমৌলিক না। তাহলে কি হইলো না বলো, সহমৌলিক না, কারণ পি আর কিউর মধ্যে 1 ছাড়া আরেকটা উৎপাদক আছে কি 3। আমার কথাটা বুঝছো, দ্যাটস ওয়াই পি আর কিউ যেহেতু সহমৌলিক না, তাহলে আমি যে পি আর কিউকে সহমৌলিক ধরে কাজ করছি, এই কাজটাই তাইলে হয় নাই, মানে এই জিনিসটা তাইলে করা যাবে না। আমার কথা হচ্ছে এই জিনিসটা আমি ভুল ধরছি, তাহলে √3 কে কখনোই পি/কিউ আকারে প্রকাশ করা যাবে না। এবং √3 যদি পি/কিউ আকারে প্রকাশ করা না যায়, তাহলে √3 কখনোই মূলত হবে না। আমি যেটা মানে এটা হচ্ছে যে এই প্রমাণগুলো হচ্ছে যে ইনভার্স প্রমাণ, মানে উল্টা দিক দিয়ে। তাহলে √3 কখনো কি হবে না, মূলত হবে না। সুতরাং √3 কি সংখ্যা, অমূলক সংখ্যা। সকল অমূলক সংখ্যার অঙ্কের জন্য এই প্যাটার্নটা ফিক্সড, মানে সকল অমূলক সংখ্যার জন্য। স্যার √5 হলে 5 হবে, √7 হলে 7 হবে, বুঝছেন, √11 হলে 11 হবে, √13 হলে 13 হবে, যেটা আসবে। পরীক্ষা বাস্তব সংখ্যা দিয়ে কোয়েশ্চেন আসার সম্ভাবনা খুবই কম, কিন্তু যদি আসে তাহলে এগুলো থেকে কোয়েশ্চেন আসতে পারে। আমার লেকচার 1 লেকচার 2 সবচেয়ে ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে লেকচার 2। আমার ভিডিওটা দেখবা, ভিডিও দেখলে লেকচার 2টা সবচেয়ে ইম্পর্টেন্ট। আমি আসলে ওই ভিডিওতে লেকচার 3 নাই, তাই করে দিচ্ছি, যে তোমাদেরকেও করে দিচ্ছি, যেহেতু আমি ভিডিও সিরিজ তোমাদেরকে দিয়ে দিছি। আজকের পড়া ছিল পার্ট 1 পার্ট 2, মনে আছে তো। তো যাই হোক, আমরা পার্ট 3টা করে দিচ্ছি, আবার পার্ট 4 পার্ট 5 কালকের পড়া, বাস্তব সংখ্যা শেষ। ওকে, ওইটা বাকি ছিল না একটু করে। তো যাই হোক, আজকের আমাদের মেইন টপিক কিন্তু সুপ্রিমাম এবং ইনফিমাম এবং মূলদের রূপান্তর। চলো মূলদের রূপান্তরটা করে ফেলি। সুপ্রিমাম ইনফিমাম নিয়ে অনেক আলোচনা, তো মূলদের রূপান্তর, এটার জন্য মূলদের রূপান্তর বলতে কোন টপিকটা, মনে করো তোমাকে যে কোনো একটা কি দিবে, পৌনঃপুনিক সংখ্যা, পৌনঃপুনিক দশমিক মনে আছে, রিপিটেশন দশমিক থাকবে এবং রিপিট হতে থাকবে। এটা কই চ্যাপ্টার কই, ধরো করো একটা পৌনঃপুনিক দশমিক দিল। এগুলো আসলে সব বেচেও পড়াইছি, কিন্তু এগুলো ভিডিও করা হয় না, ওই দিন ক্লাসটা ভিডিও করা হয় নাই যে কোনো কারণে, কারেন্ট গেছিল বা কি একটা জানি। 9 এর 1 নাম্বার করাই, মনে করো এখানে বলছে 0.666666, মানে কি এটা হচ্ছে 0.6 পৌনঃপুনিক, ঠিক আছে, 0.6 পৌনঃপুনিক। তো এটাকে কি কিসের রূপান্তর করতে বলছে যে ভগ্নাংশ আকারে প্রকাশ করে দেখাও যে সেটা একটা কি সংখ্যা, যে মানে সকল পৌনঃপুনিক, আমরা একটা থিওরাম করতেছি, এমসিকিউ তো আসবে, সকল পৌনঃপুনিক সংখ্যা কি সংখ্যা, মূল সংখ্যা কিনা। তো তুমি বলবো যে সকল পৌনঃপুনিক দশমিক যেগুলো আছে, আবৃত দশমিক, সকল আবৃত দশমিক সংখ্যাই কি মূল সংখ্যা, কি সংখ্যা, এটা আমরা প্রুফ করে দেখাবো। তো 0.6666, অথবা এটাকে আমরা এভাবে লিখতে পারি 0.6 পৌনঃপুনিক, এটাকে কি দেখাবো, মূল সংখ্যা প্রুফ করে দেখাবো। কীভাবে দেখাবা, ধরো আমি এটাকে প্রথমে এক্স ধরবো, ধরে নিবা যে এটা একটা এক্স, এটা এক্স হলে এক সমান কত 0.6666। এখন এই 6666কে তো থামাইতে হবে, সে তো চলতেই আছে, ওকে তো থামাইতে হবে। ওকে থামানোর জন্য আমি কি করছি, দশমিকের কত ঘর থেকে রিপিটেশন শুরু হচ্ছে, এক ঘর থেকে, তো তুমি 10 দ্বারা গুণ করে দাও, কত দ্বারা গুণ করে দাও, 10 দ্বারা, তাহলে কত হচ্ছে 6.666666। বুঝছেন রিপিটেশনটা যেন ঠিক থাকে, তাহলে 6 এখানে চলে আসলো, এর একটা থেকে একটা বিয়োগ করে দাও, তাহলে এটার থেকে এটা কি করে দাও, বিয়োগ করে দাও, বিয়োগ করে দিলে 9x। এবার পয়েন্টের পরে যা আছে সব বাদ গেল কেন, এটার অ্যাকুরেসি বেশি, অঙ্কটা এই যে গিয়া দিয়েও করা যায়, এই
ওই যে অসীমতক সমষ্টি ওইটা দিয়েও করা যায়, অসীমতক সমষ্টি বের করে, বাট ওটাতে হচ্ছে কি অ্যাকুরেসি কম, আনসার কি কম, অ্যাকুরেসি কম। বিয়োগ করে দিলে অ্যাকুরেসি বেশি, আনসারটা অ্যাকুরেট হওয়ার সম্ভাবনা বেশি। কেন জানো? কারণ পয়েন্টের পরে যা থাকবে, যতগুলো থাকবে সবগুলো তুমি বাদ দিয়ে দিলা, ঠিক আছে? তাহলে এটা থেকে এটা গেলে কত থাকবে? শুধু 6। কত থাকবে? 6। তাহলে এক সমান কত? 6/9, কাটাকাটি করলে কত? 2/3। তাহলে এই আনসার। এক্স মানে কাকে ধরছিল? এটাকে না, মানে যেটা কোশ্চেন। তাহলে 0.66666666 না লিখে শুধু 2/3। তাহলে একটা মূলত হলো। আমি আরেকটা করে দিচ্ছি 9/2, আমাদের এটা শেষ হয়ে যাক, এটাও শেষ। আমাদের মেন হচ্ছে সুপ্রিমাম আর ইনফিমামটা আজকে ক্লাসের মেন পড়া, মানে লেকচার 3তে আমি ওইটাই পড়েছিলাম। 3 নম্বর কোশ্চেন হচ্ছে 9.727272। তো এটাকে যদি পৌনঃপুনিক আকারে লিখি, কোথায় দিব বলো তো? পৌনঃপুনিক 9.72তেই পৌনঃপুনিক দিতে হবে দোনোটাতে, ঠিক আছে? পৌনঃপুনিকের নিয়ম তো জানো, মাঝখানে যদি কেউ থাকে পৌনঃপুনিকের মধ্যে, মনে করো ওইটা সহ ঘুরবে, কারণ আমি জিনিসটা এবার চিন্তা করবো, যেটা মাঝখানে পড়ে গেছে, তুই তারা যদি সামনের পিছনের জন দুজন হাঁটে, তাহলে ওকে তো হাঁটতে হবে। 3টে সংখ্যা মনে করো, দুই পাশে 2টা পৌনঃপুনিক, তো মাঝখানে একজনের কাছে কি নেই, পৌনঃপুনিক না থাকলেও তার কি হবে? রিপিটেশন হইতেই থাকবে, হইতেই থাকবে, হইতেই থাকবে। আমি কি এটা বুঝতে পারছি? তো শেষ। স্যার এটা কেমন? এটা কত দিয়ে গুণ করবো? সবচেয়ে বড় কথা, এটাকে এক্স ধরবো। এক্স ধরে কত গুণ করবো? 100 দিয়ে গুণ করতে হবে, কারণ রিপিটেশন কতটুকু যাওয়ার পরে? 2 ঘর যাওয়ার পরে। তাহলে 100 দিয়ে গুণ করলে কত হবে? 972। তারপরে রিপিটেশনটা ঠিক থাকবে না। তুমি শুধু যদি 10 দিয়ে গুণ করো, তাহলে 97 আসবে, তখন 2 সাথে একটু ইমব্যালেন্স হয়ে যাবে, একটা 2 বাড়তে হয়ে যাবে, ঠিক আছে? তাই 100 দিয়ে গুণ করবো, বিয়োগ করবো, কত হবে? 99। এক্স বুঝতেছো তো নিয়মগুলো? 972 থেকে 9 গেলে কত? 72 থেকে 9 গেলে কত? 63। 963। তাহলে এক্স এর মান কত? 963/99। এরপরে কাটাকাটি হাবি যাবে করবা, আচ্ছা শেষ। এবার তোমাকে আরেকটা জিনিস বলি, মনে করো 2 নাম্বারটা করে দিচ্ছি একেবারে, কোনো টেনশন নেই। তো 2 নাম্বারটা কোশ্চেন এরকম যে কত? 0.56666। ওকে কি ধরবো? স্যার এক্স ধরবো। কি দ্বারা গুণ করবো বলো তো? কি দ্বারা গুণ করবো? 10 দ্বারা? 100 দ্বারা। কারণ না, 100 দ্বারা নিতে হবে, কেন জানো? এখানে 5 এর উপর কোনো কি নাই, পৌনঃপুনিক না। 5টা রিপিটেশন ভ্যালু না। আমার কথাটা একটু বুঝো, 5 কি না? রিপিটেশন হচ্ছে 66666। তাহলে 100 দ্বারা যদি গুণ করি, তাহলে 56 চলে আসলে বাকি সব ঠিকঠাক লাগবে, 6666। আমার কথাটা বুঝো? 100 দ্বারা গুণ করলে, ঠিক আছে? 100 দ্বারা গুণ করলে কত আসবে? না, একটা পয়েন্ট থেকে যাবে না, 5 পয়েন্টস। 0 দিয়ে গুণ করবো। 0 পয়েন্ট না সামথিং। আমি এটাকে আগে কি বানাবো? নর্মাল বানাচ্ছি। তাহলে 10 দ্বারাই গুণ করবো, আসলে আমি ভুল বলছি। কত দ্বারা গুণ করবো? 10। আচ্ছা 10 দ্বারা গুণ করে দেখি কি আসে। তাহলে কিন্তু তাও সমস্যা হচ্ছে কোথায় জানো? একটা 56666 যেটা ছিল, হ্যাঁ সেটা বাইরে চলে আসতেছে। কোশ্চেনটা একটু দেখে দাঁড়ো, কত নাম্বার এটা? ঠিক আছে, 5.66666 যেটা আসছে সেটা। এবার এটাকে আবার 10 দ্বারা গুণ করো। এটাকে কত দ্বারা গুণ করো? 10 দ্বারা। তাহলে গুণ করলে কত হবে? 100x। আর এটা কত? 56.66666। এটা বুঝছো? প্রথমে x সমান 0.5666, তারপর 10 দ্বারা গুণ করলাম 5.6666, তারপর আবার 10 দ্বারা গুণ করলাম। তুই বলতে পারো স্যার 100 দ্বারা ডিরেক্ট গুণ করেন না কেন? দেখো, তারপর আবার 10 দ্বারা গুণ করলাম, এর কত হচ্ছে? 56.6666। কেন জানো? এই পার্টটা মিল আছে তোমার, কিন্তু এখানে যদি 100 দ্বারা গুণ করতাম, তাহলে মাঝখানে এটা তো থাকতো না, এই যে এটা তো থাকতো না। এটা না থাকলে কি হইতো? x সমান 0.56666, তারপরে আবার 100 দ্বারা গুণ করলে 56.666। তো এখানে 6 আর 5 একটা বাকি থেকে যেত না, মানে মেইন ঝামেলা যেখানে সমস্যা ওইটা তো থেকে যেত। আমার এই কথাটা বুঝছো? এই জন্য ফার্স্টে 10 দ্বারা গুণ করবা। হ্যাঁ 10 দ্বারা গুণ করে 5টাকে এই পাশে নিয়ে আসবা। তাহলে পৌনঃপুনিকটা কার মধ্যে হচ্ছে? 6666। এরপর ওইটাকে 10 দ্বারা গুণ করলে কত হবে? এটা 10। এটাকে 10 দ্বারা গুণ করলে এখানে আবার 0.6টা কোথায় চলে আসবে? ভিতরে চলে আসবে না? একটা চলে আসুক, এরপর রিপিটেশনে ঠিক থাকলো কি না? তুমি এই দুইটার মধ্যে দেখো তো ঠিক আছে নাকি? আমি এটা মুছে দিলে এই দুইটার মধ্যে ঠিক আছে? 100 দ্বারা ডিরেক্ট যদি গুণ করতাম,
0.5666 আর 56.666 আসতো, 100 দ্বারা গুগল সেম জিনিসই আসতো। আমার কথাটা বুঝছো? বাট এই দুটা যদি করো তাহলে পয়েন্টের পরের অংশটা দেখো তো সেম কিনা। আমি কি বুঝতে পারছি? ডিরেক্ট 100 দ্বারা গুণ না করে এভাবে করবা, তারপরে এবার এটার থেকে এটা বিয়োগ করবো, কোনটা থেকে কোনটা, এটা তাহলে কত আসবে? এবার এতক্ষণ তো 99 বা 9 আসতে পারবে 90, কত আসবে? 90, কারণ আমি এটার থেকে বিয়োগ করছি। সেম ভাবে 56 থেকে 5 বিয়োগ করলে কত? 51.6666 কাটা। তাহলে আনসার কত স্যার? 1 সমান কত? 51/90। আমার কথা হচ্ছে যে আমি এভাবে প্রকাশ করতে ভালো হয়েছে, ঠিক আছে, যে প্রসিডিওরে যাই, বুঝছেন? এটা হচ্ছে যে কি, মূলদ সংখ্যা দেখানো, মানে কোন সংখ্যাকে পৌনঃপুনিক দশমিক ভগ্নাংশকে কিসে রূপান্তর করা? মূলদে রূপান্তর করা। আমি কি এটা বুঝতে পারছি? ধন্যবাদ। তাহলে এবার আমাদের কাজ হচ্ছে ইনফিমাম সুপ্রিমাম এইসব জিনিসগুলো একটু ক্লিয়ার করে দেওয়া, জাস্ট অল্প। সুপ্রিম ইনফিমামের জন্য আসলে আমি একটা টেকনিক বলি, মানে টেকনিকটা হচ্ছে যে এই দেখো, সুপ্রিমাম ইনফিমাম জিনিসটাকে একটু করে বলতে হবে যে কি স্যার সুপ্রিমাম কি আর ইনফিমাম কি, সুপ্রিমাম কি আর ইনফিমাম কি। আমার কথাটা বুঝছো? কয়টা জিনিস? দুইটা, একটা হচ্ছে সুপ্রিমাম, ওই কালো এটা দাও তো মার্কার, এটা হ্যাঁ এটা দাও, এটাতে একটু কালি আছে, শেষ করে ফেলি। এটা একটা হচ্ছে সুপ্রিমাম, একটা হচ্ছে কি ইনফিমাম। জিনিসটা কি? সুপ্রিমাম হচ্ছে যে বাংলায় লিখবা, সুপ্রিমাম হচ্ছে যে কি লিখবা, যে কি লিখবা বলো না, এটা হচ্ছে যে দাঁড়াও, লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা। আমি জানি না আমি সঠিক লিখছি কিনা। লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা মানে ঊর্ধ্বসীমার মধ্যে সবচেয়ে ছোট ভ্যালুটা, মানে বড়র মধ্যে সবার ছোটটা, ঠিক আছে। আরেকটা হচ্ছে যে এটা হচ্ছে লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা, মানে ঊর্ধ্বসীমার আর সর্বোচ্চ নিম্ন সীমা, ঠিক আছে। আরেকটা হচ্ছে সর্বোচ্চ নিম্ন সীমা। এই বাংলা কথাগুলো একটু প্যাচ, এই জন্য মানে জিনিসটা ম্যাথ করলে বুঝবা। আগে বাংলাটা, সুপ্রিমাম মানে কি লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা, আর ইনফিমাম মানে কি সর্বোচ্চ নিম্ন সীমা। একটা একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। সুপ্রিমাম আর ইনফিমাম বেসিক্যালি জিনিসটা হচ্ছে একটা কনসেপ্টের নাম। আমরা পড়তেছি বাস্তু সংখ্যা, এই জিনিসটা নাম্বার সিস্টেম বলে একটা টপিক আছে ম্যাথমেটিক্সের, মানে যদি একদম যারা ম্যাথমেটিক্স নিয়ে অনার্স মাস্টার্স করছে তারা সেটা জানে। নাম্বার সিস্টেম, বাস্তু সংখ্যা চ্যাপ্টারটা আলোচনা করা হয় নাম্বার সিস্টেম এই টপিকটাতে, নাম্বার সিস্টেম। তুমি অবাক হয়ে যাবা যে জিনিসগুলো আমরা নর্মালি ইউজ করে ফেলি, যোগ বিয়োগ গুণ ভাগ, কিন্তু নাম্বার সিস্টেমের মধ্যে সবগুলো থিওরি, নাম্বার নিয়ে কাজ। দেখো নাম্বার নিয়ে ম্যাথে, দেখো ম্যাথের জন্ম কিন্তু অ্যাকচুয়ালি নাম্বার নিয়ে হয়েছে। তাই নাম্বার নিয়ে যাই করা যায় সব বাস্তব সংখ্যার মধ্যে পড়বে, নাম্বার নিয়ে যা করা যায়। আরেকটা সংখ্যা আছে কি কমপ্লেক্স, দুইটাই সংখ্যা, সংখ্যা নিয়ে দুইটা চ্যাপ্টার আছে, একটা হচ্ছে বাস্তব আর একটা হচ্ছে অবাস্তব। চিন্তা করে দেখো, বাস্তবের মধ্যে সব নাম্বার নিয়ে যা করা যায়, এখানে অনেক রকম থিওরি। এই যে একটু আগে আমি দেখছি মূলত রূপান্তর, এগুলো কিন্তু সংখ্যা নিয়ে কাজ না। খেয়াল করে আমরা অন্যান্য চ্যাপ্টারের ম্যাথের সাথে এখানে একটু পার্থক্য আছে না, এই অন্যান্য চ্যাপ্টারের ম্যাথগুলো ইকুয়েশন ফাংশন চলক নিয়ে কাজ থাকে, কিন্তু এই চ্যাপ্টারের ম্যাথগুলো হচ্ছে সংখ্যা নিয়ে কাজ। এগুলো কিন্তু জিনিসগুলো অনেক মজা। যেমন যোগাশ্রয় প্রোগ্রাম যখন পড়বা তখন দেখো যে প্রস্তুত মনে হয় বাস্তবধর্মী কিছু রিলেশন নিয়ে কাজ, সংখ্যার মধ্যেই। গামছা 6টা বলছে, তোয়ালে 5টা কিনলে লাভ কত হবে, কতটা কতভাবে কিনলে, এরকম। মানে তোমাকে আমি একটা জিনিস বোঝাতে চাচ্ছি, প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে ইউনিক কিছু আছে। তো সুপ্রিমো ইনফিমাম হচ্ছে যে একটা কনসেপ্টের নাম, যে কনসেপ্ট হচ্ছে যে মনে করো একটা সংখ্যাকে সংখ্যা রেখায় প্রকাশ করার পরে তুমি তোমার একটা ফাংশন বলে দিবা, তুমি তোমার শর্তের মধ্যে একটা ফাংশন চলে আসবে। ধরো আমি একটু কথাটা বুঝাই বাংলায়, ধরো আমি লিখলাম যে 1 2 3 4, আমি 1 2 না, আমি লিখলাম 2 3 4 অনলি। মনে করো 2 3 4 কি লিখলাম, কথাটা খুব মনোযোগ বুঝবা, কি লিখলাম 2 3 4, বুঝো 2 3 4 লিখলাম এটা, আবার এটা লিখলাম, মনে করো এভাবে লিখলাম 2 3 4। থার্ড ব্র্যাকেট, ব্র্যাকেট তো জানো, সেকেন্ড ব্র্যাকেট মানে শুধু 2 3 4 কি বোঝাচ্ছে, সেকেন্ড ব্র্যাকেট মানে, আর থার্ড ব্র্যাকেট মানে যে 2 থেকে বড়, 3 থেকে 4 থেকে ছোট, 2 এবং 4 সহ। এটা দ্বারা কি বোঝায়, কোন একটা সংখ্যা যদি x হয় এটা বোঝায় না সমান সহ, আর এটা দ্বারা বোঝায় শুধু 2 3 4 কে বোঝায়। এটা দ্বারা কি বোঝায়, কথাগুলো বুঝো। তাও সুপ্রিম ইনফিমাম এই দুটোটা ব্র্যাকেটের কাহিনী সুপ্রিম ইনফিমাম কর না। আগে সুপ্রিম ইনফিমাম মনে রাখবা ইকুয়াল থাকুক না থাকুক, লেস দেন থাকুক গ্রেটার দেন থাকুক, অথবা লেস দেন ইকুয়াল থাকুক গ্রেটার দেন ইকুয়াল থাকুক, কয়টা জিনিস, চারটা। অথচ একটা হচ্ছে যে মনে করো আমি যদি ফার্স্ট ব্র্যাকেট দিতাম, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে 2 3 4 দিতাম, তাহলে কি বলতাম 2 থেকে বড় 4 থেকে ছোট না, তখন কি ইকুয়াল দিতাম নিচে। ফার্স্ট ব্র্যাকেট দিলে লিমিটিং ভ্যালুগুলো নেওয়া হয় না, অর্থাৎ 2 ছাড়া 4 ছাড়া। আর যদি থার্ড ব্র্যাকেট দিয়ে লিমিটিং ভ্যালুগুলো নেওয়া হয় 2 সহ 4 সহ, সেকেন্ড ব্র্যাকেট দিলে শুধু সেট ওই 2 3 4। সুপ্রিম ইনফিমাম করার ক্ষেত্রে একটা জিনিস আগে বলে দিচ্ছি, যে এখানের মধ্যে কোনো ফ্যাক্ট করবে না,
মানে সুপ্রিম ইনফিনিমাম মানে কি স্যার গ্রেটার দেন ইকুয়াল আছে নাকি নাই, এটা কোনো ফ্যাক্টই করবে না। কেন করবে না? সুপ্রিম ইনফিনিমাম হচ্ছে যে আসলে একটা কনসেপ্ট তোমাকে দেয়। সুপ্রিম ইনফিনিমাম দেয় যে তোমার, তাহলে আমি যদি বলি তোমার আলোচনার বিষয় হচ্ছে শুধু 2 3 4, আমি যদি একটু সংখ্যা রেখা দিয়ে জিনিসটা বোঝানোর চেষ্টা করি, তোমার আলোচনার বিষয় হচ্ছে কত 2 3 4, আমি যদি এটা না দিই উদাহরণ এটা নিই মনে করো এটা, অথবা এটা নিই এটা, তাহলে তোমার আলোচনার বিষয় হচ্ছে 2 থেকে 4, কত 2 থেকে 4 সংখ্যা রেখা তো বুঝো। আর যদি এটা নাও এটা সহ বলছে না 2 এবং 4 সহ, তখন একটা বরাট করে দিব। আবার 2 থেকে 4 বলছে না, তাহলে আমি এরকম করে একটা কালো করে দিব। এগুলো তো বুঝি সংখ্যা রেখা। কিন্তু সুপ্রিম ইনফিনিমাম কি জানো? সুপ্রিম ইনফিনিমাম হচ্ছে যে তোমার আলোচ্য বিষয়ের বাইরের অংশটা। সুপ্রিম ইনফিনিমাম হচ্ছে তোমার আলোচ্য বিষয়ের বাইরের অংশটা। তাহলে তোমার আলোচ্য বিষয়ের বাইরের অংশ মানে 2 এর নিচে হইলে সবচেয়ে ছোট, কত পর্যন্ত যাবে স্যার? নেগেটিভ ইনফিনিটি পর্যন্ত। 4 এর উপরে কত পর্যন্ত যাবে স্যার? পজিটিভ পর্যন্ত। অ্যাকচুয়ালি যে তোমার আলোচ্য বিষয়ের বাইরের কতটুকু এটা হচ্ছে তোমার সুপ্রিমাম, তোমার আলোচ্য বিষয়ের কম কতটুকু এটা হচ্ছে তোমার ইনফিনিমাম। এখন ইনফিনিমামের মধ্যে সবচেয়ে বড় কে? খেয়াল করো তো 2 না? আমার এই কথাটা বুঝো, 2 থেকে তোমার মানে যদি আমি বলি তাহলে 2 থেকে ছোট। এই জন্য আমি একটা টেকনিক স্টুডেন্টদেরকে বলি সবসময় রাখবা সুপ্রিম ইনফিনিমাম বের করার জন্য বেস্ট টেকনিক যে ছোট থেকে ছোট, বড় থেকে বড়। অনেক কথা বলো সুপ্রিম ইনফিনিমাম, অনেক কথা আছে, দেখতে সহজ হলেও কিছু কিছু জায়গায় একটু প্যাচ লাগিয়ে যায়। তাহলে আমি একটা টেকনিক সবসময় রাখবা, এটা একটা টেকনিক, এটা আমি অলওয়েজ বলি। তোমরা আমার ভিডিও নাম্বার 5 দেখলে মানে তখন যাই তুমি 1B যখন সলভ করছি সেখানে তো এই টেকনিকটাই ইম্পর্টেন্ট। এই টেকনিক দিয়ে পুরো ম্যাথ করা যায়। একটা হচ্ছে কি মনে রাখবো, কি একটা দুইটা ছোট্ট কবিতা মনে রাখবো, ছোট থেকে ছোট, বড় থেকে বড়। এটা সুপ্রিম ইনফিনিমাম বের করার জন্য একটা গুরুত্বপূর্ণ টপিক। বলো তো, ছোট থেকে ছোট, বড় থেকে বড়। তো তোমার সীমার মধ্যে 2 এবং 4 আছে না? আমি যদি বলি ছোট থেকে ছোট, তাহলে কার থেকে ছোট? 2 থেকে ছোট। বড় থেকে বড়, তাহলে কার থেকে বড়? 4 থেকে বড়। আর তোমার সীমাটা কত? 2 থেকে 4। তুমি সমান দিলে সমান, না দিলে নাই, কোনো ব্যাপার নেই। কিন্তু আমি যেটা দিয়েছি সমানওয়ালা। আমার কথা কি বুঝতেছো? কথা কি একটু বেশি তাড়াতাড়ি বলতেছি, একটু তাড়াতাড়ি ক্লাস শেষ করে বলতে যাচ্ছি। তাহলে 2 থেকে ছোট, 4 থেকে বড়, 2 থেকে 4। আমার কথাটা বুঝছো? তাহলে আমাদের কাজ হচ্ছে সুপ্রিম ইনফিনিমামের জন্য কি নিয়ে? ছোট থেকে ছোট, বড় থেকে বড়। আগে সুপ্রিম ইনফিনিমাম বাংলা বুঝছো লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা, মানে নিচের মধ্যে সবার বড় মান। তুমি বলো তো 2 থেকে ছোট মাইনাস ইনফিনিটির মধ্যে, 2 থেকে ছোট মাইনাস ইনফিনিটি পর্যন্ত, এই যে মাইনাস ইনফিনিটি থেকে কত পর্যন্ত? 2 পর্যন্ত। আর এখানে কত? 4 থেকে বড় প্লাস ইনফিনিটি পর্যন্ত। কথাটা বুঝতেছো? এটা বুঝতেছো? এই সীমাটা বুঝছো? স্যার 2 থেকে ছোট ছোট কত পর্যন্ত যাবে? মাইনাস মাইনাস ইনফিনিটি পর্যন্ত। আর 4 থেকে বড় কত পর্যন্ত যাবে? তাহলে আমি যদি প্রশ্ন করি এই 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 ব্র্যাকেটের মধ্যে সবচেয়ে বড় মান কার? 2 না? আর এই ব্র্যাকেটের মধ্যে সবচেয়ে ছোট কে? বুঝছো? তো তুই যদি বলো যে এই ব্র্যাকেটের মধ্যে এটা কি নিম্ন সীমা নাকি ঊর্ধ্বসীমা? নিম্ন সীমা, নিম্ন সীমার ঊর্ধ্বমান, তাহলে সর্বোচ্চ ঊর্ধ্বসীমা। তাহলে বলো তো ইনফিমাম কত? আমি যদি তোমাকে বলি ইনফিমাম, এই ইনফিমাম অফ ফাংশন, মনে করো জেড এর কিছু একটা থাকবে না, আমি ধরে নিচ্ছি ইনফিমাম অফ জেড, সাপোজ বুঝার জেড মানে কিছু না, তাহলে কত? 2। আর যদি বলে সুপ্রিমাম, সুপ Z4, আমি কি তোমাকে সুপ্রিম ইনফিমামের একটা বেসিক কনসেপ্ট দিতে পারছি? কিন্তু এত সহজ না, আরেকটু কাহিনী আছে, ঝামেলা তো আছে। তাহলে একদম বেসিক্যালি যদি বলো এটা, এবার আমি তোমাকে একটা জিনিসটা বুঝাই, বুঝছো? এটা বুঝছো? এবার তুমি যদি বলো স্যার আমি এই ব্র্যাকেট নিয়ে যদি কাজ করি, তাহলে তো সংখ্যা রেখাতে এখানে তো গোল্লা এটা দিব, কিন্তু ভরাট তো করবো না, কারণ 2 থেকে বড় 2 থেকে ছোট। তাহলে এখানে কত? এখানে এখানে হচ্ছে কত? তোমাকে মাথায় রাখতে হবে সুপ্রিম ইনফিমাম দ্বারা জাস্ট একটা ধারণা দেয়, নিম্ন সীমার সেটের ধারণা, ঊর্ধ্বসীমার সেটের একটা কি দেয়? একটা ধারণা দেয়। তাই এখানে সমান আছে কি না এটা গোনারও দরকার নাই। আমার কথাটা বুঝছেন? তাহলে আমরা এখানেও কি বলবো? ছোট থেকে ছোট, আমার টেকনিক যেটা সেটা। আর বড় থেকে বড়, আর মাঝখানে হচ্ছে 2 থেকে। এখন এটা তো আমাদের লাগবে না, এটা আমি লিখছি যে আমি, এটা তো আমাদের লাগবে না। কথাটা বুঝছো? এটা আমাদের লাগবে না। তাহলে এবার বলো তো এখানে সুপ্রিমাম কত, ইনফিমাম কত? ছোটোর মধ্যে সবচেয়ে বড় 2, এটা হচ্ছে ইনফিমাম, এই যে ইনফিমাম। আর বড়োর মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে 4, এটা হচ্ছে সুপ্রিমাম। পারা যাবে? তাহলে এটার ক্ষেত্রে শুধু 2 3 4 যদি বলো, শুধু 2 3 4, তাও সুপ্রিমাম হচ্ছে 2, ইনফিমাম হচ্ছে 4। তুমি বলো যে স্যার 2 3 4 এর মধ্যে তো আর কেউ নাই, তো এখানের মধ্যে এখানে যে 2 3 4 বলছি তার মধ্যে কি 2 এর থেকে ছোট ভ্যালুগুলো আছে ব্র্যাকেটের মধ্যে? এখানে যে 2 3 4 বলছি এখানে কি 2 থেকে ছোট ভ্যালুগুলো আছে? এখানে -1 আসে, এখানে কি 6 আছে? তাহলে এখানে না থাকলে তোমার এত প্যারা হচ্ছে কেন? তাহলে এখানেও সেম কাহিনী। মেন কথা হচ্ছে সুপ্রিম ইনফিমাম রিয়েল কিছু না। সুপ্রিম ইনফিমাম হচ্ছে যে তোমার যেই অংশ, সেই অংশের নিচের অংশগুলোই হচ্ছে ইনফিমাম। সেই অংশের নিচেগুলো হচ্ছে নিম্নসীমার সেট, সরি ইনফিমাম না, সেই অংশের নিচের অংশগুলো কি বলবো? নিম্নসীমার সেট। আর সেই অংশের উপরের অংশগুলো কি বলবো? ঊর্ধ্বসীমার সেট। তাহলে এখানে যদি পরীক্ষা হলে অনেক সময় সুপ্রিম ইনফিমাম না বলে নিম্নসীমার সেট নির্ণয় করো, তাহলে নিম্নসীমার সেট শুধু x is less than 2।
ঊর্ধ্বসীমার সেট কত, এক্স ইজ গ্রেটার দেন সো। আর নিম্ন সীমার সেটের মধ্যে সবচেয়ে বড় ভ্যালুটা হচ্ছে ইনফিমাম, আর ঊর্ধ্বসীমার সেটের মধ্যে সবচেয়ে ছোট ভ্যালুটা হচ্ছে সুপ্রিমাম। আমি কি এই জিনিসটা বুঝতে পারছি? হ্যাঁ, এটা হচ্ছে একদম বেসিক একটা কমন একটা সহজ উদাহরণ দিয়ে বুঝালাম। ওকে, তো আমরা প্রথমে কিছু টুকটাক আলোচনা করছি, আমাদের আজকে ক্লাসের মেইন আলোচনা যেটা সুপ্রিম ইনফিমাম সেটাতে আসলাম। সেটার একটা বেসিক এক্সাম্পল দিয়ে শেষ করলাম। তোমার বই যদি খুলতে যাও, বইয়ে তো আর এক্সাম্পলের অভাব নাই, আছে তো বইয়ে এক্সাম্পলের কোনো অভাব নাই, কিন্তু আমি তাও কিছু এক্সাম্পল তো নিয়ে পড়াইতে হবে। আর আমি যদি বইয়ে সব এক্সাম্পল নিতে যাই তাহলে আমাদের ক্লাস আর করা যাবে না। যতটুকু আমি বলতে চাই ততটুকু শিখো। তোমাকে যদি বলে যে এক্স এলিমেন্ট অফ জেড, এক্স একটা সংখ্যা যেটা কার অংশ, জেড এর অংশ, যেটা কার অংশ, এন এর অংশ, যেটা কার অংশ, আর এর অংশ, যেটা কার অংশ, কিউর অংশ, যেটা কার অংশ, কিউ প্রাইমের অংশ। মনে করো আমি তোমাকে এরকম 5টা উদাহরণ দিয়ে দিলাম যে এক্স এলিমেন্ট অফ জেড, এক্স এলিমেন্ট অফ এন, এক্স এলিমেন্ট অফ আর, এক্স এলিমেন্ট অফ কিউ, এক্স এলিমেন্ট অফ কিউ প্রাইম। আগে বলো জেড কি? সকল পূর্ণ সংখ্যা বোঝায়। জেড কি বোঝায়? সকল পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা মানে স্যার মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত কোনো ফ্র্যাকশন নিতে পারবে। তাহলে এন বলতে কি বোঝায়? ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে 1 থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত কোনো ফ্র্যাকশন নিতে পারবে? ফ্র্যাকশন নিতে পারবে? পারবে না, কারণ ধনাত্মক পূর্ণ সংখ্যা। আর কি? বাস্তব সংখ্যা। মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি ফ্র্যাকশন নিতে পারবে? পারবে, সব কিছু পারবে। মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি মধ্যে সব। কিউ কি? মূলদ সংখ্যা। কিউ কি? ফ্র্যাকশন তো হবেই, মূলদ সংখ্যা মানে তো ফ্র্যাকশন নিতে পারবে। কিউ প্রাইম কি অমূলদ সংখ্যা? ফ্র্যাকশন নিতে পারবে না। √2, ওই যে একটু আগে প্রথমে প্রমাণ করছি √3 কে অমূলদ সংখ্যা। কেন অমূলদ জানো তো? কেন? কারণ এটাকে ফ্র্যাকশন আকারে প্রকাশ করা যায় না। পাই একটা কি সংখ্যা? পাই অমূলদ। মনে রাখবো পাই কি সংখ্যা? এরকম যেগুলোকেই মানে যেগুলো ফ্র্যাকশন আকারে প্রকাশ করা যায় না রিয়েল। যদিও পাইকে 22/7 আকারে প্রকাশ করা যায়, যায় না? যায়, কিন্তু অ্যাকুরেসি পাই না আর কি। পাইকে 22/7 আকারে প্রকাশ করা যায়, এটা ভুল বলছো। পাই কাকে বলে জানো? বৃত্তের ব্যাস এবং পরিধির অনুপাতকে পাই বলে, মনে রাখবা। তো এটাকে 22/7 হচ্ছে একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু আকারে প্রকাশ করা যায়, বাট এটা চলতেই থাকবে, এটার কোনো, তো এটা নিয়ে আমরা আলোচনা পরে কোনো এক সময় করবো। তো আপাতত এখানে থাকি, কারণ আমার সুপ্রিম ইনফিনিটি আলোচনা আর অনেক আছে। এই সেটটার মধ্যে যদি আমি তোমাকে যদি বলি এক্স এলিমেন্ট অফ জেড, তাহলে এক্স কার অংশ? জেড এর অংশ। এক্স কার অংশ? তাহলে কীভাবে বলবো? এক্স কীভাবে প্রকাশ করবা? মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি এরকম প্রকাশ করবো না? 0, 1, 2, -1, মানে বুঝাচ্ছি আর কি, মানে এরকম করে প্রকাশ করবো না 2 ইনফিনিটি পর্যন্ত। বুঝছেন? আগে এটা লিখে ফেলি। তাহলে এক্স এলিমেন্ট অফ এন তাহলে কত? 1, 2, ডট ইনফিনিটি। তারপরে এক্স এলিমেন্ট অফ আর তাহলে মাইনাস ইনফিনিটি, তারপরে -12, আমি বোঝানোর জন্য -1, 0, 1, ডট, বুঝতেছো? 100/7 আনতে যে কিছু একটা লিখতেছি আর কি, ডট, বুঝছো? প্লাস ইনফিনিটি পর্যন্ত। তারপরে এক্স এলিমেন্ট অফ কিউ তাহলে কত? তাহলে মূলের সঙ্গে x -2, 2, 3, হ্যাঁ। তারপর হচ্ছে মনে করো 20/, মনে করো 4, 20/4 না, 20/3 দিলেও কোনো প্যারা নাই, পয়েন্ট আসবে আর কি, ডট পজিটিভ ইনফিনিটি পর্যন্ত। 2 কে ফ্র্যাকশন আকারে প্রকাশ করা যায় না? 2, 3 দুটোটাই অমূলদ সংখ্যা, আমি বলেছি, ঠিক আছে। 1, 4, ঠিক আছে, বুঝতেছো আমার কথা? তো যাই হোক, এই 2, 3 মূলদ সংখ্যা কি বলো? √2, √3 কনফিউজ করতেছো কেন? মনে করো 10/5 2 হয় না? 2 কে 10/5 আকারে কি করা যায়? √2 অমূলদ সংখ্যা যায়, √2। তাহলে এখানে অমূলদ সংখ্যা যারা আছে কি সর্বনিম্ন অমূলদ সংখ্যা কে? √2, তারপরে কে? √3। সকল রুট বলি নাই, ধরো √2, √3, এটা একটা বোঝার টেকনিক আছে। রুটের ভিতরে যদি মৌলিক সংখ্যা থাকে, কি সংখ্যা? হ্যাঁ, কিন্তু √6 আবার অমূলদ হয়, জানো? √6 কি মৌলিক, কিন্তু √6 হচ্ছে দুইটা অমূলদ সংখ্যার গুণফল। √2 এবং √3 দুইটা অমূলদ সংখ্যার গুণফল অমূলদ, তাই অমূলদ √6। পরীক্ষা আবার এটাও আসে, পরীক্ষায় এটাও আসে যে √6 অমূলদ প্রমাণ করো। তারপর কাবড়ে যে কিরে √6 তো অমূলদ না, কিন্তু √6 কে প্রমাণ করতে গেলে আগে √2 অমূলদ প্রমাণ করো আর √3 অমূলদ প্রমাণ করো, শেষ আনসার বলে দেবে। যেহেতু √6 সমান √2 × √3, দ্যাটস ওয়াই √6 কি আকারে প্রকাশ করা যায়? √2 এবং √3 গুণফল আকারে প্রকাশ করা যায়। আমি কি বুঝতে পারছি? এই তো এগুলো লিখে ফেললাম, আমার কথাটা আগে বুঝছো? এরকম অনেকগুলো যতগুলো মৌলিক সংখ্যা থাকবে সবগুলি কি? অমূলদ সংখ্যার সেট। এবার আমি তোমাকে কয়েকটা ছোট্ট করে প্রশ্ন আলোচনা করে ফেলি। আমাদের মেন আলোচনার বিষয় সুপ্রিমাম এবং ইনফিমাম, সেট দেখানোটা ইম্পর্টেন্ট না, ঠিক কিনা? তাহলে আমি প্রথম প্রশ্ন একজন করলে বুঝবো। যেমন তুমি ফার্স্ট প্রশ্ন বলো তো, এই প্রথম সেটের মধ্যে সুপ্রিমাম ইনফিমাম কত? সুপ্রিমাম কাকে বলে? বড় ভাইদের ছোট ভাই, আর ইনফিমাম ছোট ভাইদের বড় ভাই। উল্টা বলে বলছি? হ্যাঁ, উল্টা বলে বলছি। ছোটদের বড় হচ্ছে সুপ্রিমাম, ঠিক আছে না? লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা, হ্যাঁ ঠিক আছে। যাই হোক, এবার বলো। আমি মাঝে মধ্যে আসলে এই বাস্তব সংখ্যা চ্যাপ্টার নিয়ে মারাত্মক কনফিউশনে থাকি। আমি জানি না কেন, আমি পারি না, মানে এই কনফিউশনটা কাটাতে পারি না।
সেট অফ আপার বাউন্ডস, ঊর্ধ্বসীমার সেট, লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা, ঠিক আছে। মানে এগুলো মাঝে মধ্যে আমি এই বাংলা কথাগুলো নিয়ে মারাত্মক কনফিউশন হয়ে যায়। যাই হোক, এবার তোমরা বলো বলো এটা 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 কোনো লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা। তাহলে আমাকে সবার প্রথম যে কোনো সুপার ইনফর্ম বের করার জন্য তোমার প্রথম কাজ হচ্ছে ঊর্ধ্বসীমা সেট বানানো এবং নিম্নসীমা সেট বানানো। এখন এই সেটের কোনো ঊর্ধ্বসীমার সেটই নেই, কারণ এটার সর্বোচ্চ ভ্যালু খুঁজতে গেলে তারপরে ভ্যালুটা সর্বোচ্চ মনে হবে। মানে এটার একটা রেঞ্জ হচ্ছে যে -∞ থেকে +∞। এটা যদি রেঞ্জ বলো, মানে আমরা একটা রেঞ্জ ঠিক করি না, ওই রেঞ্জটাই নেগেটিভ থেকে পজিটিভ। তাহলে এটার নিম্ন সীমা কে? নিচে চাইতে চাইতে আমরা -∞ পর্যন্ত চলে যাব। এটার উচ্চ সীমা কে? উপরে চাইতে চাইতে পজিটিভ পর্যন্ত চলে যাবো। সেজন্য এটার কোনো কি নাই, সুপ্রিম ইনফিমাম নাই, এসও নাই, আইও নাই। আমার কথাটা বুঝছো? বুঝছো এটা কি নাই? এবার আসো এটার, এবার তুমি বলো বলো এটা সুপ্রিমাম কত? সর্বোচ্চ ভ্যালুর সর্বনিম্ন ভ্যালুকে সুপ্রিমাম। এটা সুপ্রিমাম নাই, এটা সুপ্রিমাম আছে, ইনফিমাম আছে। ইনফিমাম হচ্ছে যে কত? 1। ইনফিমাম কত? কারণ যদি এটা নিম্ন সীমা সেট করতে যাও সেটা হচ্ছে x is less than 1। এখন তুমি প্রশ্ন করবা স্যার 1 তো ন্যাচারাল নাম্বারের মধ্যে নাই, আমি তো বলছি এখানে তো থাকবে না, বিদায় তো ইনফিমাম। তাহলে ইনফিমাম, তাহলে নিম্ন সীমার সেট কে? x is less than 1। আর নিম্ন সীমার মধ্যে সবচেয়ে বড় ভ্যালু কার হবে? 1 এর হবে। তাহলে মানে ইনফিমাম হচ্ছে কত? 1। আর সুপ্রিমাম যেহেতু যাওয়াই যাচ্ছে না, কতটুকু যাবো বলো? আমি 5 কে সুপ্রিমাম ধরবো, 6 আছে না, 6। মানে আমরা তো এটা রেঞ্জ করতে পারতেছি না যে এতটুকু পর্যন্ত, এরপরে মানে এটার গন্ডি কতটুকু, এটা গন্ডি ইনফিনিটি পর্যন্ত, তো আমরা ইনফিনিটি পর্যন্ত ধরতে পারবো? দ্যাটস ওয়াই এটা কি নাই, সুপ্রিমাম নাই। তুমি তুমি না, তুমি বলো, তুমি তুমি আমি বুঝে শুনে দিছি, তোমাকে সহজটাই দিছি। রিয়েল নাম্বার, এটা সুপ্রিমাম ইনফিমাম কি বলো? বলো এটা সুপ্রিমাম ইনফিমাম কি? এক্স এলিমেন্ট অফ আর। এটা এটা আগে আমি সবসময় রাখবো। তাহলে আমরা কি আগে সেট সিলেক্ট করে ফেলবো, আমরা আমাদের মূল রিজিয়নটা সিলেক্ট করে ফেলবো, মানে কতটুকু নিয়ে কাজ করব। তার নিচে সুপ্রিম ইনফিমাম, তার উপরে সুপ্রিমাম। এখানে আমাদের রিজিয়নটা কত জানো? নেগেটিভ ইনফিনিটি থেকে পজিটিভ ইনফিনিটি পর্যন্ত। এখানে আমাদের রিজিয়ন কত? তাহলে আমার রিজিয়নই হচ্ছে ইনফিনিটি পর্যন্ত। এটা সুপ্রিমামও থাকবে না, ইনফিমামও থাকবে না। মনে রাখতে হবে এগুলা এমসিকিউতে আসার মতো না, বলে দেয় না ধুম করে। সুপ্রিম ইনফিমাম তো কোশ্চেন আসে না পরীক্ষায়। তারপরে কিউ নাই, কারণ এটাও নেগেটিভ ইনফিনিটি থেকে পজিটিভ ইনফিনিটি। তারপরে এটা বলো তো, ইনফিমাম হচ্ছে √2। ইনফিমাম কত? √2। সুপ্রিমাম নাই, সুপ্রিমাম কি নাই। ঠিক আছে, বুঝছেন আমার কথা? আশা করি এই সংখ্যাগুলোতে আমি সুপ্রিমাম ইনফিমাম একটা, মানে আরেকটু টাফে গেলাম। এবার আরেকটু টাফে যাব। এবার একটু টাফ না, এটাই হচ্ছে আমাদের সর্বোচ্চ টাফ। এবার আমরা 3টা এক্সাম্পল সলভ করব। ঠিক আছে, 3টা এক্সাম্পল সলভ করলে তোমার সুপ্রিম ইনফিমাম নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না। আবারও তোমাদের কাছে আসবে একটা আমি আগে নিজে সলভ করে দিয়ে। তাহলে আমি একটু আগে করলাম না, এক্স এলিমেন্ট অফ যদি n হয়, যেখানে n এলিমেন্ট অফ n, মানে x হচ্ছে n, n হচ্ছে n, তাহলে এটা সুপ্রিম ইনফিমাম। তো আমরা ইজিলি বলতে পারবো n এলিমেন্ট অফ যেহেতু n, তাহলে এটার সেট বানায় ফেলি। তাহলে 1 2 ইনফিনিটি, ঠিক না? n এলিমেন্ট অফ যেহেতু n, তাহলে এটার সুপ্রিমাম আর ইনফিমাম কত? সুপ্রিমাম নাই, সুপ্রিমাম নাই, আর ইনফিমাম হচ্ছে যে 1। সেট বললে সেট, সুপ্রিমাম কোনো নাই, সেটই নেই। ইনফিমাম সেট কত? x is less than 1। সেট বললে নিম্ন সীমার সেট, বাংলা কি বলবে? এটা বুঝছেন? তো এবার আমি তোমাদেরকে কোশ্চেন, এটা না বুঝতে পারতেছো, এটা আমি বোঝানোর জন্য লিখছি। যদি বলি 1/n, যদি বলি x is element of 1/n, যেখানে যেখানে n is element of capital N। বুঝেন? আমি কোশ্চেন এটা তো আগেই পড়াইছি, এবার এটা পড়াই। x is element of 1/n, এগুলো কোথায় আছে? এগুলো বইয়ে আছে, কিন্তু বইয়ের মেইন প্রশ্ন নাই। এগুলো হচ্ছে বইয়ের আগে উদাহরণের পার্টে কিছু একটা চার্ট আছে, ওই চার্টের মধ্যে ভালো মতো দেওয়া আছে, অথবা এক্সাম্পলগুলো বুঝলেই হয়। x এলিমেন্ট অফ 1/n কোথায় আছে দেখার দরকার নেই, তুমি আগে এগুলো বুঝলে হয়। পৃথিবীর সকল সুপ্রিম ইনফিমাম তুমি পারবে ইনশাল্লাহ। x এলিমেন্ট অফ 1/n, যেখানে n ইজ এলিমেন্ট অফ n, মানে n হচ্ছে ক্যাপিটাল নাম্বার n। আচ্ছা, n ইজ এলিমেন্ট যদি z বলে ফেলতাম, তাহলে সুপ্রিম ইনফিমাম খোঁজারও দরকার হইতো, খেলা শেষ। কথাটা খুব মনোযোগী বুঝবা। তাইলে এবার আসো, এটা আগে কি বানাবো? সবসময় কঠিন লাগলে সেট বানাবো। হ্যাঁ, কি বানাবো? সেট। n এর মান সবার শুরু হবে কি দিয়ে? 1 দিয়ে, তারপরে 1/2, তারপরে 1/3, 1/4। এখন কি হবে জানো? 1/∞। তুমি যদি শুধু ইনফিনিটি বলো তাহলে তুমি গাধা। তুমি যদি বলো যে শুধু ইনফিনিটি, ডিরেক্ট ইনফিনিটি আর 1/∞ মধ্যে পার্থক্য আছে, কারণ 1/∞ মানে 0। আমার এই কথাটা বুঝছো কিনা আমি জানি না। এটা কিন্তু কি শুধু ইনফিনিটি, বুঝছেন না আমার কথা? কারণ 1 2 3 4 5 6 ইনফিনিটি, এটা কিন্তু কি না, এটা 1/n আকারে দিছে।
তাহলে n এর জায়গায় বসলে ইনফিনিটি বসবে, কোন জায়গায় n এর জায়গায় উপর 1 থাকি যাবে, তাহলে 1 বাই ইনফিনিটি মানে কিন্তু 0, তাহলে এটা সুপ্রিম ইনফিনিটি আছে। এবার যদি কেউ হুট করে ওই n is element of n থেকে আনসার দিয়ে তাহলে কি ভুল করবে না বলো? ডেফিনেটলি ভুল করে ফেলবে না, অনেকবার একটা ভুল করে ফেলবো, তখন জানি দেখবো যে ধরা। সেই জন্য এটা সুপ্রিমাম কত এবং ইনফিমাম কত, আমরা আগে সেট বানাবো, সেট 0, 1 বাই ইনফিনিটি মানে 0। তুমি এটাকে এভাবে বুঝো, 1 বাই ইনফিনিটি মানে তো 0, আর এভাবে বুঝো 1 থেকে হাফ বড় না ছোট? ছোট। হাফ থেকে 1/3, 1/3 থেকে 1/4, ওরা ছোটতে কতটুকু ছোট যাচ্ছে? 0 নিচে যাবে, এখানে নেগেটিভ সংখ্যা হবে, n ইজ এলিমেন্ট অফ n এর মধ্যে নেগেটিভ হয়, এই ক্যাপিটাল n এর অংশ যদি কেউ হয় সে ক্যাপিটাল কি নেগেটিভ ভ্যালু দেয়? তাহলে নেগেটিভে যাওয়ার কোনো চান্স নাই। তাহলে আমাকে বলো 1 থেকে যেহেতু ক্রমান্বয়ে তারা ছোটই হচ্ছে, তাহলে হইতে হইতে কত দূর যাবে? 0। আমরা কি বানাবো, যে আমার টেকনিকটা যে ছোট থেকে ছোট, ছোট থেকে ছোট, বড় থেকে বড়। তাহলে এটা হচ্ছে কিসের সেট? নিম্ন সীমার সেট। এটা কিসের সেট? ঊর্ধ্বসীমার সেট। তাহলে ঊর্ধ্বসীমার সেট কত? 1 থেকে বড় 2 3 4 5 7 হইতে পারে, আর নিম্ন সীমার সেট 0 থেকে ছোট, বুঝছেন না? আর আমাদের রিজিয়ন এটা, সুপ্রিম ইনফিনিটি কি আমাদের রিজিয়নে থাকে নাকি রিজিয়নের বাইরে থাকে? বাইরে থাকে। মনে রাখবো সুপ্রিম ইনফিনিটি কোথায় থাকে? বাইরে। মানে আমার রিজিয়ন যেটা, সেই এলাকার বাইরের বড় অংশগুলো সুপ্রিম ঊর্ধ্বসীমার সেট, আমার এলাকার নিচের অংশগুলো নিম্নসীমার সেট। বলতে পারতেছে না মানে এখনো বেশি ক্লিয়ার না, বুঝছেন? সংখ্যাটাকে দিয়ে দেখাইছেন একটু আগে, এখানে 2 3 দিয়ে নিচের যেটা আছে পুরোটা হচ্ছে কিসের? আমার রিজিয়নের বাইরে। দ্যাট মিনস এটাকে যদি সংখ্যাটাকে আঁকি, এটা কিরকম হবে জানো? এরকম হবে, আমি দিব 0, আমি দিব 1 এখানে সেটের মধ্যে আছে, 0 থাকতে পারে, ঠিক আছে? 0 কখনো ফুল মার্ক করে দেওয়া উচিত না, কারণ 0-র কাছাকাছি যাচ্ছে, আমি কতটুকু যাব আমি তো জানিও না, ঠিক আছে? তো এই অংশটা আছে না, এটা হচ্ছে নিম্ন সীমার সেট, বুঝছেন? নিম্ন সীমার সেট। আর এই অংশটুকু আছে না, এই অংশটুকু হচ্ছে ঊর্ধ্বসীমার সেট। আমার কথাটা বুঝছেন? তাহলে আগে বলো, ঊর্ধ্বসীমার সেট নিম্ন সীমার সেট আমার রিজিয়নের ভিতরে থাকে নাকি বাইরে থাকে? আর আমার নিম্ন সীমার সেটের মধ্যে সবচেয়ে বড় মান যেটা, সেটা হচ্ছে কি? ইনফিমাম, বুঝতেছো? ঊর্ধ্বসীমার সেটের মধ্যে সবচেয়ে ছোট মান যেটা, সেটা কি? সুপ্রিমাম। তাহলে এখানে সুপ্রিমাম কত? সুপ্রিমাম হচ্ছে 1, বড়র মধ্যে এই যে এখানে, আর ইনফিমাম হচ্ছে কত? 0। আমি কি বুঝতে পারছি? বুঝেন নাই? কিন্তু এটার সুপ্রিমাম কত? নাই। সুপ্রিমাম বের করা যাবে, কারণ আমার সেট তো অসীম পর্যন্ত যাচ্ছে, আমি এটার নাগাল পাচ্ছি না, পাচ্ছি কিন্তু লোয়েস্ট ভ্যালুটা নাগাল পাইছি, নাটাই আমার হাতে। আমার কথাটা বুঝছেন? এটা বোঝানোর সময় আমি একটা ইসলামিক কনসেপ্ট দিয়ে বুঝতে পারি। সেটা হচ্ছে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস ছিল, এটা আমি আমার ক্লাসে আলোচনা করছিলাম, যে একবার সন্ধ্যাবেলায়, মানে একটা সন্ধ্যাবেলায় খুব সুন্দর একটা পরিবেশ, আমরা চিন্তা করিনি, গোধূলি বেলায়, তখন আব্দুল্লাহ ইবনে ওমর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর, সে অনেক ছোট ছিল। তো সে আব্দুল্লাহকে, দেখো আগে পজিশনটা, সিচুয়েশনটা বুঝো, মানে সন্ধ্যা যখন নামে, মরুভূমিতে তপ্ত রোদটা একটু একটু ঠান্ডা হয়ে যায়, ঠান্ডা হয়ে গেলে তখন আকাশটা একটু মানে হলুদ আকার হয়ে যায় না? আমাদের এখানেও হয় মাঝে মধ্যে। তো সেই পরিস্থিতিতে আল্লাহ ইসলামের কি মনে হলো, তিনি আব্দুল্লাহ ইবনে ওমর ছোট ছিল, তার কাঁধে হাত রাখলেন, ছোট বাচ্চা হাত রাখে আদর করতেছে। তখন আব্দুল্লাহ ইবনে ওমরকে একটা কথা বলছে, যে কথাটা আমার খুব ফেভারিট কথা, মানে আমার অতি ফেভারিট। আমার ফেসবুকের কাভার ফটোতে ওই কথাটাই দেওয়া আছে। সেই এখন যে হাদিসটা আমি তোমাদেরকে বলবো, সেটা আমার ফেসবুকের কাভার ফটোতে। এটা হাদিস থেকেও বেশি আমরা এই কথাটাকে আমাদের লাইফের জন্য রাখতে পারি, মানে এটা সবার জন্য, সকল ধর্মের জন্যই প্রযোজ্য। মানে এই কথাটা কত ইম্পর্টেন্ট। বলছে যে, হে আব্দুল্লাহ, পৃথিবীতে এমনভাবে বাঁচো, পৃথিবীতে এমনভাবে বাঁচো যেন তুমি একটা মুসাফির। মুসাফির চিনো? যাদের নিজস্ব, মানে যারা কোনো একটা ভ্রমণে বেরিয়েছে, স্পেসিফিক কখন পৌঁছাবে আবার কখন বাড়ি ফিরবে জানে না, বলবে যে এমনভাবে বাঁচো যেন তুমি একটা মুসাফির। কীরকম মুসাফির জানো? ক্লান্ত মুসাফির, এখন রোদের মধ্যে হেঁটে আসছো ক্লান্ত, হ্যাঁ, যে অল্প কিছুক্ষণের জন্য একটা গাছের নিচে আশ্রয় নিছে, আবার ঠিক কিছুক্ষণ পরে গাছটা ছেড়ে চলে গেছে। আমি আমার ভাষায় বললাম, এটা একটু এদিক সেদিক হইতে পারে, তবে মেইন সারমর্মটা এটাই, যে দুনিয়াটা হচ্ছে যে গাছে যতক্ষণ একজন মুসাফির আশ্রয় নেই, সেটা আমরা আসিও ফ্রম আল্লাহ টু আল্লাহ, ফ্রম দ্য ক্রিয়েটর টু দ্য ক্রিয়েটর, টুয়ার্ডস দ্য ক্রিয়েটর। আমরা কোন দিকে যাচ্ছি? আল্লাহর দিকে যাচ্ছি, যিনি আমাদের সৃষ্টি করেছেন। কোত্থেকে আসছি? আল্লাহ থেকে আসছি। তাহলে মাঝখানেরটা হচ্ছে তোমার দুনিয়া না? আমি সুপ্রিম ইনফিনিটি এটা বলতে পারি, ইনফিনিটি হচ্ছে দেখো তুমি কোত্থেকে আসছো, এটা তোমার দুনিয়া, আবার কোথায় যাবা, ঊর্ধ্বসীমা। কথাটা বুঝছো? সেজন্য নিম্নসীমা ঊর্ধ্বসীমা তোমার দুনিয়াতে নাই, আছে? তাহলে এগুলো দুনিয়ার বাইরের অংশ, নিম্নসীমার সেট আর ঊর্ধ্বসীমার সেট।
লোয়েস্ট পয়েন্ট হচ্ছে তাহলে তোমার জন্ম, হাইয়েস্ট পয়েন্ট হচ্ছে তোমার মৃত্যু। এই জন্য মাঝে মধ্যে কিছু কিছু বাংলা ছবিতে ডায়লগ কি করতে পারবা, মেরেই তো ফেলতে পারবা না, হ্যাঁ হাবি যাই বলে না, তো মেরে ফেলাটাই হচ্ছে তার হাইয়েস্ট পয়েন্ট। যাই হোক আমরা সুপ্রিম ইনফর্ম বুঝছি, এটা এই পার্টটা বুঝছি। আমি লাস্ট দুইটা এক্সাম্পল দিচ্ছি, তো এক্সাম্পলগুলো মোটামুটি যদি বুঝতে পারো আমি ধরে নিব যে তোমাদের সুপ্রিম ইনফর্ম নিয়ে একটা ইউনিভার্সিটি এমসিকিউ তোমাদের সলভ, এবং তোমরা ডেফিনেটলি একটা ইউনিভার্সিটি এমসিকিউ পাবা, একটা ইউনিভার্সিটি সিটি ইউনিভার্সিটিতে পাবাই, ঠিক আছে। তো আমি যদি বলি 1/3n, একটু কঠিন করে দিলাম আমরা, n ইজ এলিমেন্ট অফ, কখনো জেড টেড বলবো, চেষ্টা করবো না বলার, ঠিক আছে। তাহলে n ইজ এলিমেন্ট অফ কি বলবো, n বলবো, x ইজ এলিমেন্ট অফ এটা। তাহলে আমরা প্রথমে কি বানাবো বলো তো, আগে রিজিওল সিলেক্ট করবো। তাহলে কি লিখবো, 3 কত 1, 1/3 কত 1, 1/3 কত 2, 1/3 কত 3, 1/3 কত ইনফিনিটি, বুঝছেন। তাহলে কত হচ্ছে 1/3, 1/9, 1/27, ঠিক আছে, 1/এনিথিং টু দি পাওয়ার ইনফিনিটি মানে ইনফিনিটি, আর 1/ইনফিনিটি মানে 0। এবার আমি তোমাকে একটা ছোট্ট কথা বলি, 1/3 বড় নাকি 1/9 বড়? আচ্ছা যদিও লাগবে না, আমরা 1/ইনফিনিটি মানে 0 না, এটা কার দিকে যাচ্ছে, 0-র দিকে যাচ্ছে। তাহলে 1/3 বড়, 0 ছোট, এটা তো বুঝো, 1/3 যে বড়, 0 যে ছোট। আর তাছাড়া বেসিক দিয়ে যদি বুঝতে চাও 1/3 বড়, 1/9 আরও ছোট, 1/27 আরও ছোট। তাহলে ছোট হইতে হইতে যেহেতু n ইজ এলিমেন্ট অফ n, সে কার দিকে যাচ্ছে, সে 0-র দিকে যাচ্ছে না ভাই। তাহলে তার লোয়েস্ট পয়েন্ট কি হইতে পারে, 0। তাহলে এটা সুপ্রিমাম কত স্যার, 1/3, আর ইনফিমাম কত, 0। শেষ। বলতে পারতেছো তো, বলতে পারতেছো তো, মুখস্থ মনে হচ্ছে না তো, মোটামুটি বুঝতেছো তো, কিন্তু এটাই ফ্যাস লাগিয়ে যাবে, এটা কি হয়ে যাবে যদি তুমি প্র্যাকটিস না করো। বিশ্বাস করো এই সহজ জিনিসগুলো কি হয়ে যায়, বাস্তব সঙ্গে একটু ঘোলাটে অধ্যায়, লেকচার 4 আর 5 করবো না সামনে, স্পেশালি লেকচার 5 করলে বুঝবা কত ঘোলাটে, ব্যাকে কয়েকটা জিনিস আছে, আবার পরের দিকের গুলো মজা, ঠিক আছে। আমার কথাটা বুঝছেন, প্রথম দিকে কিছু আছে অনন্যতা, a ইন্টু 0 সমান কত হয়, এটা প্রমাণ করতে হবে এরকম কিছু বিধি দিয়ে, অনন্যতা, ব্যবধি না, অ্যাবধি। দেখো আমি আরেকটা বলি, মনে করো 3x² মাইনাস 10x প্লাস 3, আমরা সুপ্রিম ইনফিনিটি নিয়ে ক্লাস থাকবো, কারণ আমার ক্লাস তো ওগুলো নিয়ে বলা না, তোমরা হয়তো করো নাই, যে আমার ভিডিও তো কিন্তু আছে, তার মানে তোমরা ওগুলো পরে পড়ে নিতে পারতেছো। এটা ভিডিও নাই বিধে আজকে পড়াচ্ছি, তোমাদের সৌভাগ্য বা দুর্ভাগ্য যেটাই হোক। তাহলে এটা হচ্ছে যে তোমার এখানে হচ্ছে তোমার কোয়েশ্চেন, বলো তো এটাকে প্রথমে কি বানাবো, এরকম তো থাকতে পারবে না, না এটা তো সুপ্রিম ইনফিনিটি বের করা যাবে। আগে কি করবো জানো, আগে মিডল টার্ম টিডল টার্ম যা করা যায় করে ফেলবো, করো 3x² মাইনাস 3x, হ্যাঁ 3 থেকে 9 না, অসমতা নিয়ে যাবো, অসমতাই তো করতেছি, অসমতা আছে, অসমতা আর কি করবা, ঠিক আছে। তাহলে এখান থেকে 3x কমন নিলে কত, x মাইনাস 3 মাইনাস 1 কমন নিলে কত, x মাইনাস 3 লেস দেন 0, তাহলে আমরা কত, x মাইনাস 3, 3x মাইনাস 1 লেস দেন 0। এরকম যদি কখনো পড়ে যায়, তাহলে এবার কে বলতে পারবা যে এবার স্যার ছোট থেকে ছোট, বড় থেকে বড় বুঝবো কেমনে। সবসময় মনে রাখবা, এরকম যদি কখনো পড়ে যায়, তাহলে এখানেও আমার ওই টেকনিক, বলো ছোট থেকে ছোট, স্যার এটাকে ভাঙানোর জন্য ছোট থেকে ছোট, বড় থেকে বড় টেকনিক, সুপ্রিম ইনফিনিটি বের করার জন্য ছোট থেকে ছোট, বড় থেকে বড় এই টেকনিক, বুঝো নাই। যদি কখনো লেস দেন থাকে, কি থাকে আগে বলো, প্রথম কি থাকবে, যদি কখনো কি থাকে লেস দেন, বলো কি থাকে, লেস দেন থাকলে এটাকে ভাঙানোর টেকনিক কি, ছোট থেকে ছোট। তো স্যার কেমনে, আগে এটাকে মনে মনে x-3, ওই লাল কলমটা দাও তো, হ্যাঁ মনে মনে 0 ধরবা, x-3, তাহলে x সমান কত 3, x সমান কত 1/3। আগে এটা পাইছো, কিচ্ছু লাগবে না, এটা পাইছো। এবার ছোট থেকে ছোট, বড় থেকে বড়, এবার কি ছোটকে 1/3 না, ছোটকে, তাহলে নিম্ন সীমার সেট হচ্ছে যে স্যার এইটা, আর ঊর্ধ্ব সীমার সেট হচ্ছে স্যার এইটা। আমি কি এটা বুঝতে পারছি। এবার বলো সুপ্রিমাম কত 3, ইনফিমাম কত, বুঝেন নাই মনে হয়, এটাই হচ্ছে তোমার সুপ্রিমাম, এটাই হচ্ছে তোমার ইনফিমাম। পারবেন এটা ভাঙে বলতে পারবেন, পারবেন না, হ্যাঁ পারবা। যদি তোমার এরকম থাকে কোশ্চেন, এই যে তোমার এখানে আমি তোমাদের বইতে কোশ্চেন দেখতে চাই, 4x² 81 ইকুয়াল টু থাকলেও না থাকলেও তোমার কোনো প্যারা আছে, সুপ্রিম ইনফিমামে কোনো প্যারা নেই, লেস দেন থাকুক না থাকুক কোনো প্যারা আছে, সরি লেস দেন ইকুয়াল থাকুক অথবা লেস দেন থাকুক কোনো প্যারা থাকবে না। তো আমরা প্রথমে কি করবো, x ইজ লেস দেন ইকুয়াল কত, এখানে ডিপেন্ড করবে যে x ইজ এলিমেন্ট অফ হোয়াট, এখানে বলেছে x ইজ এলিমেন্ট অফ n, x ইজ এলিমেন্ট অফ n, তাহলে কি আমরা নেগেটিভ নিতে পারবো, তাহলে 2 আর কত 2 দ্বারা কেন ভাগ করবো, গাদা রুট করতেছি 9,
এক্স স্কোয়ারকে কীভাবে এক্স বানাবো, রুট করলে না এক্স থেকে কি বানিয়েছি এক্স, তাহলে সুপ্রিম ইনফিনিমাম কত, এটা থেকে বড় না, তাহলে আমি প্রথমে সেট বানাবো লেস দেন ইকুয়াল টু গ্রেটার দেন ইকুয়াল 9, তাহলে ছোটোদের মধ্যে সবচেয়ে এর থেকে ছোটো, তাহলে ছোটোদের মধ্যে সবচেয়ে বড় এটাই হচ্ছে তোমার ইনফিমাম, বড়দের মধ্যে সবচেয়ে ছোটো এটা হচ্ছে তোমার সুপ্রিমাম। পারবেন এগুলো? এগুলো পারবেন? কিউব টিউব থাকলে সমস্যা নেই, ওই এটা দেখতে হবে এক্স ইজ এলিমেন্ট অফ হোয়াট, এক্স কি জেড এর অংশ, তাহলে কিন্তু নেগেটিভ পজিটিভ দুইটা নিতে হবে। যদি এক্স এলিমেন্ট অফ জেড বলতো কথার কথা, মনে করো এক্স এলিমেন্ট অফ জেড, এক্স এলিমেন্ট অফ কি বলছে এন না বলে বলছে জেড, এক্স এলিমেন্ট অফ কি বলছে জেড, আমি জেডটা লাল কালি দিয়ে দেখাই এনটা কালো কালো দিয়ে, এক্স এলিমেন্ট অফ জেড বললে তখন এখানে প্লাস মাইনাস দিতাম, তখন এখানে প্লাস মাইনাস দিতাম দিতাম দেখি বলো তো এক্স এলিমেন্ট অফ জেড হইলে তাহলে সুপ্রিম কত, -2 বড় নাকি -9 বড়, -2 বড়, তাহলে বড় থেকে বড়, তাহলে কার থেকে বড়, আচ্ছা -9 সবচেয়ে ছোট তো, তাহলে আগে হচ্ছে ছোট থেকে ছোট, আগে কি লিখবো, তাহলে কার থেকে ছোট, -9 থেকে ছোট, আর কার থেকে বড়, সবচেয়ে বড় কে +9, 2 বড়, -2 না আরো আছে না প্লাস আছে না ভাই, মানে আমরা যদি এটাকে ভাঙে ফেলি আর কি, সবচেয়ে বড় কে +9, সবচেয়ে ছোট কে -9, তাহলে সুপ্রিমাম কে, এটা হচ্ছে -9 আর সুপ্রিমাম হচ্ছে +9, কি দেওয়ার কি দেওয়ার ফলে জেড দেওয়ার ফলে, আমি কি সুপ্রিম ইনফিনিমাম বুঝতে পারছি? আমার মনে হয় আর কিছু বুঝতে হবে না, তাও আমি আরেকটা এক্সাম্পল লাস্ট হিসেবে একটা এক্সাম্পল টানি দিই, ওকে? তোমাদের সুপ্রিম ইনফিনিমাম খেল খতম, আমার আজকের ক্লাসও খতম, ঠিক আছে? তাহলে আমরা যদি বলি এক্স এলিমেন্ট অফ 1 - 1/n, একটা এক্সাম্পল তোমাদের জন্য এটা দিলাম, এই ছেলেরা ছেলে দুজন এটা করো, যেখানে এক্স ইজ এলিমেন্ট অফ কি বলছে কোয়েশ্চেন, আচ্ছা পাইছি এন এলিমেন্ট অফ এন, এটা এটা ছেলেরা করবা, এটা ছেলে দুজন করবা, আর মেয়েরা এই তোমরা প্রত্যেকটা মেয়ে এটা করো, মেয়ে বলারা এটা করো, মায়েদের জন্য একটু কঠিন দিই, 3n+2 কঠিন না ভাই, আমরা বললাম আর কি, মেয়ে মানুষদেরকে একটু বললেই হয়, দেখ এই দুটা করো, করো এই দুটা করো, 1 মিনিট রেস্ট, কত বলছো দেখি, প্রথমে আমরা সেট বানাবো, তাহলে 1 - 1/1, 1 - 1/2, 1 - 1/3, এরকম না, 1 - 1/∞, একটু দেখো তো এটা, একটু দেখো এটা বুঝছো, মানে n এর জায়গায় পর্যায়ক্রমে 1 2 3 ইনফিনিটি, কার জায়গায় ছোট n এর জায়গায়, এটা বুঝছো? তাহলে আমরা কত পাবো, 1 - 1/1 কত 0, 1 - 1/2 এক থেকে হাফ গেলে হাফ, তারপর এখানে কত 2/3, এবার চলতে চলতে 1 - 1/∞ মানে কত 0, মানে শুধু কত পাবো 1 না, আমার কথাটা বুঝছো? আগে সেট বানানোটা শিখো, তাহলে এবার সর্বনিম্ন কে দেখো, হাফ বড় না 2/3 বড়, আচ্ছা 0 বড় না হাফ বড়, 0 বড় না, 0 বড় না হাফ বড়, হাফ বড় গাদা, দেখো হাফ বড় না 2/3 বড়, তাহলে এটা 1 এর দিকে যাচ্ছে না টুয়ার্ডস বড়র দিকে, তাহলে এটার বড়র মধ্যে সব, তাহলে এটার সেট হচ্ছে যে x ইজ লেস দেন 0, x ইজ গ্রেটার দেন 1, তাহলে সুপ্রিমাম আর ইনফিমাম, সুপ্রিমাম কত 1, ইনফিমাম কত 0, ঠিক আছে? সুপ্রিমাম কত 0 গেল, তোমাদেরটা হয়েছে। এবার আসো তোমাদের দেখো 3n+2, তোমাদের কাজ হচ্ছে প্রথমে সেট বানানো, কি বানানো, আমি কি বসাবো এন এর জায়গায় প্রথমে 1, তাহলে 3 × 1 + 2 ভাগে 2 × 1 + 2, তারপরে 3 × 2 + 2 ভাগে 2 × 2 + 2, 2 যোগ কত 1 না, তাহলে 2 যোগ 1 এখানে কত 1, এটা বুঝছো? মনোযোগ দাও, এটা মুছে ফেলি, আমাদের তো হয়ে গেছে, তা এখানে এখানে সেটগুলো বানাও, তাহলে 3 × 3 + 2, 2 × 3 + 1, এভাবে করে চলতে চলতে 3 × ইনফিনিটি + 2, 2 × ইনফিনিটি + 1, এটা বুঝছো? বুঝছো এটা? হ্যাঁ, তাহলে এবার আমরা একটু ভাঙাবো, তাহলে এখানে কত হচ্ছে 3 একে 3, 3 × 2 5, 5 ভাগের কত 3, তারপরে 3 × 2 = 6, 6 2 কত 8, 8 ভাগের কত 5, 3 থেকে 9, 9 × 11, 3 × 6 = কত 7, ঠিক আছে? আচ্ছা একটু একটু 5 ভাগের 3 আর 8 ভাগের 5 এর মধ্যে কে বড়? 8 ভাগের 5 বড় গাধা, 5 ভাগের 3 বড়, মনে রাখবা, এটা এটা বড় ছোট একটা করার একটা টেকনিক শিখিয়ে দিব, এটা তোমাদের কোনো কাজে লাগবে না জীবনে, এমনি
আমরা আমাদের কাজে লাগবে, আমাদের বিসিএস বা বিভিন্ন জায়গায় অনেক, তোমাদের ভবিষ্যতে কখন কাজে লাগবে। মনে করো দুইটা ফ্র্যাকশনের মধ্যে কে বড় কে ছোট বুঝতেছো না, তাহলে এদিকে গুণ এদিকে গুণ, ফার্স্টে গুণটা এদিকে সেকেন্ড গুণটা এদিকে, বলো ফার্স্টে গুণটা এদিকে সেকেন্ড গুণটা এদিকে, তাহলে 5 5 কত, আর 3 8 কত, 24 বড় না 25 বড়, তাহলে এই 5টা বড়। আর যে এটা গুণ করে এটা বড় ভাই, তাহলে ওই 5টা বড়। ক্যালকুলেটর ছাড়া, ক্যালকুলেটর করতেছো এটা বাদ দিও এখন, ঠিক আছে, ক্যালকুলেটর ছাড়া। ভার্সিটিতে ক্যালকুলেটর দিবে না, এটা আনসার করতে হবে। ক্যালকুলেটর ছাড়া পরীক্ষা দিতে হবে না ভার্সিটিতে। এই কে বড়, 5/3 বড়, তাহলে 5/3 যদি বড়ই হয়, আমার কথাটা খুব মনোযোগ দিয়ে বুঝো, এটা কিন্তু ডিফাইন করা যায় না ভাইয়া, এই জিনিসটা ডিফাইন করা যাবে না, কারণ এনিথিং বা ইনফিনিটি হইলে আমি ডিফাইন করতে পারতাম। আমার কথাটা বুঝছো, এতে কোনো কিছু ভাগের ইনফিনিটিও না, আমি বুঝতে পারতেছি না। তো এই জন্য এই অঙ্কটা একটু ইউনিক, এই অঙ্কটা আসলে তোমাদের না পারাটাই মনে হয় গিয়েছিল, অ্যাটলিস্ট গিয়াটা বলতে পারতা, মানে কে বড় এ বড় না, তাহলে ইনফিনিটি সুপ্রিমটা বলতে পারতা। ইনফিনিটি হচ্ছে যে সর্বনিম্ন কত আসতে পারে জানো, সর্বনিম্ন এটা একটু মনে রাখতে হবে 3/2, এটা সর্বনিম্ন কত মনে রাখতে হবে, ওই ইনফিনিটিটাকে বাদ দিয়ে দিতে হবে। ইনফিনিটিটাকে বাদ দিলে যেটা সহগ থাকবে সেটা হচ্ছে কত 3/2, তাহলে এটা সর্বনিম্ন বলে কত হইতে পারে 3/2ই হইতে পারবে, এর নিচে যাইতে পারবে না, একটু মনে রাখতে হবে। করে ফেলছি শেষ, আজকে করে ফেলছি মানে শেষ, আমি একটু শিওর হইনি আগে আমি যে, কারণ ভিডিওতে থাকবে তো পরে ভুল হয়ে গেলে কেউ একজন ভুল আনসার করলে একদম সর্বনিম্ন এটা একটু মনে রাখতে হবে 3/2, কারণ ইনফিনিটি কার সাথে বসে গেছে, আমি তো 3 × ইনফিনিটির সময় 0 বলতে পারি না, পারি, আবার 3 × ইনফিনিটির সময় ইনফিনিটি বলতে পারবো না, ইনফিনিটি বলতে পারবো, তাহলে কেমন হবে ইনফিনিটি +2 ইনফিনিটি +1, ইনফিনিটি বা ইনফিনিটি বা 0 বলবো নাকি ইনফিনিটি বলবো, টেনশনে পড়ে যাবো। এর থেকে ভালো এটা একটু মনে রাখবো, এরকম ইনফিনিটি পাশে চলে আসলে ওদের সহগগুলো নিয়ে ফেলবেন, বুঝতেছেন আমার কথা। আর একটু সহজভাবে বুঝাবো, বুঝাই, আমার মাথায় আসে না যে এখন আসছে। দেখো এটাকে তুমি এভাবে লিখতে পারবা, n কমন নিলে 3 + 2/n, এটাই হচ্ছে বেসিক, আসলে এটাই হচ্ছে বেসিক, আমার মাথায় এখন আসছে, হুট করে আসছে, ভাগ্য ভালো আসছে, ভিডিও শেষে আসলে তার লাভ হতো না। তাহলে n কমন নিলে, যেহেতু এখানে ইনফিনিটি বসানো যাচ্ছে না, n কমন নিলে n কাটা, তাহলে 3 + 2/n 2 + ½ জিনিসটাকে লিখতে পারবো না, 3 + 2/n, n এর জায়গায় ইনফিনিটি বসে পারবো, আর 2 + 1/n মানে 1 ইনফিনিটি বসে পারবো। তাইলে খেয়াল করো 2/∞ 0, 1/∞ 0, ওই যে ডিফারেন্সিয়েশন লিমিটের অঙ্ক ইনফিনিটি থাকলে বসানো যায় না, যে কমন নিয়ে করে ফেলতাম না, এটা হচ্ছে সেটা। তো এবার দেখো 3/2 কিনা, মনে রাখতে হবে না, যাও কত 3/2, তাহলে বড়, যেহেতু তুমি বলছো 5/3 বড়, তাহলে অবভিয়াসলি এরা সবগুলো ছোটোর দিকে যাচ্ছে, এটা কোন দিকে যাচ্ছে, তাহলে সুপ্রিমাম, হ্যাঁ ঊর্ধ্বসীমার সেট কত 5/3 থেকে বড়, নিম্ন সীমার সেট কত 3/2 থেকে ছোট, তাহলে সুপ্রিমাম হচ্ছে 5/3 বড় থেকে বড়, আর সুপ্রিমাম তাহলে কি বড় থেকে বড়, ইনফিমাম কি ছোট থেকে ছোট, তাহলে ইনফিমাম হচ্ছে যে 3/2, এন্ড এটার মাধ্যমে তোমাদের যত সুপ্রিমাম ইনফিমাম আছে সব শেষ। ঠিক আছে, একটু পজ করো ভিডিওটা। এমনি আমাদের এই দুইটা ম্যাথ আমার মনে হচ্ছে ভিডিওতে, আমার অন্যান্য ভিডিওতে থাকবে না, তাই এই দুইটা ম্যাথ আমি করাই দিয়া এই চ্যাপ্টারই টানতেছি। আমাদের যদি এই চ্যাপ্টারটা শুধু সুপ্রিমাম ইনফিমাম করানোর কথা ছিল, হ্যাঁ বলো না, আচ্ছা একটা করাইলে একটা করো আর কি, বুঝলে হয়েছে। ঠিক আছে, দেখি এই যে এটা তোমাকে প্রমাণ করতে বলবো যে এরকম কিছু একটা জিনিস, এটা মনে হয় আমি নর্মাল ক্লাসে করাই নাই, এটা আমি সবার উদ্দেশ্যে বানাচ্ছি, কারণ এগুলো ভবিষ্যতে তোমরা যখন পরীক্ষা রেখে দিবে তখন তো এই ভিডিওগুলো দেখতে হবে। ঠিক আছে, তো এই জন্য একেবারে বানিয়ে রাখতেছি। তোমাকে প্রমাণ করতে বলো যে মডুলাস অফ a + b ইজ লেস দেন ইকুয়াল ইন্ডিভিজুয়াল মডুলাস অফ a + মডুলাস অফ b। এটা কোশ্চেন না, এটা পরীক্ষা আবার কি হিসেবে আসবে, এমসিকিউ হিসেবে আসবে, ডাইরেক্ট এমসিকিউ, মানে তোমাকে এটা মাথায় রাখতে হবে, মানে টোটাল মডুলাসের যোগফল আর ইন্ডিভিজুয়াল মডুলাসের যোগফল থেকে সবসময় কি হবে, ছোট হবে। একটা প্রমাণ দেখবা অঙ্ক পরে, মনে করো আমি যদি বললাম 2 - 5, আমি কি বললাম 2 - 5, মানে এ ধরলাম 2, এ ধরলাম কত 2, বি ধরলাম কত -5, তাহলে এই 2 - 5 যা হবে -3 হবে, যা হবে আমার সমস্যা নাই, সেটা ইন্ডিভিজুয়াল 2 করো, ইন্ডিভিজুয়াল -5 করো, এই দেখা যাচ্ছে ভিডিওতে ইন্ডিভিজুয়াল 2, তাহলে আমাকে বলো তো কোনটা বড় হবে বেলু, এটা সবসময় বড় হবে না অলওয়েজ, বুঝতেছো আমার কথাটা, এটা অলওয়েজ সবসময় কি ইন্ডিভিজুয়ালটাই বড়। তুমি যখন এ এর ভ্যালু 2 ধরছো, মনে করো বি এর ভ্যালু কি ধরছো -5, এ আর বি যদি এরকম 2 আর -5 ধরো, তাহলে প্রথমে a + b এই ফরম্যাটে, তাহলে 2 - 5 কত হবে -3, মডুলাসের ভিতরে থাকার কারণে কত হবে 3 হবে। আর ইন্ডিভিজুয়াল বি যোগফল, a মানে তো 2 আর b মানে তো -5, তাহলে 2 যোগ -5 -5 প্লাস হয়ে যাবে, 5 দিয়ে কত 7, তার মানে এটা অলওয়েজ, আমি তোমাকে বলতেছি এটা তো আমরা এখন প্রুফ করব, এটা আমরা এখন কি করব, এটা আমাদের আজকের মানে প্রশ্ন মনে করো, এটা আমরা প্রুফ করব, কিন্তু কোশ্চেনটা আমি তোমাকে শিখাতে চেষ্টা করছি, তোমাকে এরকম প্রুফ টুফ দেখে লাভ নাই, এরকম প্রুফ টুফ দেখে
লাভ নাই। তোমাকে মনে রাখতে হবে যে এটা একটা কি থিওরি, এরকম অনেক থিওরি বাস্তব সংখ্যাতে লুকিয়ে আছে। এটা একটা কি থিওরি, এই থিওরিটা আমরা এখন কি মুখস্থও রাখতে হবে, বুঝতেছো? এই থিওরিটা আমাদের কি রাখতে হবে। এই দেখো, তাহলে আমরা প্রথমে শুরু করবো যে এই পার্টটা দিয়ে। আমি যদি একটা জিনিস লিখি, এই যে এ প্লাস এই যে বি, এই পুরোটাকে ব্র্যাকেট করে হোল স্কয়ার করে দিলাম, এই পুরোটাকে ব্র্যাকেট করে হোল স্কয়ার করে দিলাম, তাহলে আমরা এটার মান কত পাবো? এটার মানে কত স্যার? এ স্কয়ার প্লাস 2 মডুলাস অফ এ মডুলাস অফ বি, 2 মডুলাস অফ এ মডুলাস অফ বি প্লাস মডুলাস অফ বি স্কয়ার। বুঝতেছো আমার কথা? হ্যাঁ, তো 2 মডুলাস অফ এ মডুলাস অফ বি মডুলাস অফ কি বি স্কয়ার। এবার এটাকে আমাদের অসমতায় রূপান্তর করতে হবে। কিসে রূপান্তর করতে হবে? অসমতায় রূপান্তর করতে হবে। এটা মানে তো ফ্যাক্ট যে স্যার এ প্লাস বি স্কয়ার মানে এ স্কয়ার প্লাস 2ab, এটাকে আবার এভাবে লেখা যায় না? এই যে এ স্কয়ার প্লাস 2 মডুলাস একসাথে লিখলাম বি স্কয়ার। বুঝছেন আমার কথা? এ প্লাস বি হোল স্কয়ার সমান এটা। এবার একটা জিনিস তোমাকে এখন দেখো, আমরা তো এটা প্রুফ করতেছি, কিন্তু অতীত থেকে তোমাকে একটা জিনিস জানতে হবে। আমাকে মানে যখন একটা থিওরাম প্রুফ করি, আগে কিছু থিওরাম যেগুলো সেগুলো তোমার প্রুভেন, যেমন সেরকম একটা থিওরাম হচ্ছে যে আমি তোমাকে এমন একটা প্রশ্ন করি, মডুলাস অফ এবি আর নর্মাল এবি, একটা হচ্ছে মডুলাস অফ এবি, একটা হচ্ছে নর্মাল এবি, বলো তো কে বড় কে ছোট? মডুলাস অফ এবি বড়। তুমি চিন্তা করে দেখো, এ এর মান 2 নাও, বি এর মান -3 নাও, তাহলে এটা নেগেটিভ, কিন্তু এখানে নেগেটিভ হলেও আনসার পজিটিভ। তাহলে এটা একটা, এটা কিন্তু এটাও প্রমাণ আছে আবার, মানে এটা যেমন প্রমাণ করতেছে এটাও কি আছে প্রমাণ আছে। তো ওইটা প্রমাণ করার সময় হয়তো এটা আমরা জানবো, আবার এটা প্রমাণ করার সময় ওইটা আমরা জানবো। কারণ তুমি যদি বলো স্যার ওইটা আমি কেন জানি, তাহলে তো হবে না। 9 10 অনেকগুলো ম্যাথ করতে গেলে অথবা যে কোনো উপপাদ্য সলভ করতে গেলে, অন্য একটা উপপাদ্য সলভ করতে গেলে আগের কোনো একটা উপপাদ্যকে আমরা সূত্র হিসেবে ইউজ করতাম, এটা আমরা প্রুফ করে বলছি তাই। তো বুঝতেছো? তাহলে আমরা অসমতায় রূপান্তর করার জন্য এই খেলাগুলো খেলতেছি। তাহলে মডুলাস অফ এবি ইজ গ্রেটার দেন কি নর্মাল এবি, মডুলাস অফ এবি, কারণ এখানে তো সমান, সমানকে তো অসমতায় রূপান্তর করতে হবে। তাই বলো তো এই খেলাগুলো খেলতেছি কেন? শুধু মডুলাসকে মানে সমানকে অসমতায় রূপান্তর করার জন্য, সমানকে। তাহলে আমি এটা লিখতে পারি মডুলাস অফ এ, একটু মনোযোগ দিয়ে উত্তর দিবে যে জি স্যার লিখতে পারেন। সমানের বদলে, এই সমানের বদলে আমি কি গ্রেটার দেন ইকুয়াল দিয়ে মডুলাস অফ, আবার এটা মনে রাখবা মডুলাস অফ এ হোল স্কয়ার যে কথা, শুধু এ স্কয়ারও সেই কথা, কারণ স্কয়ার থাকার কারণে মডুলাস আর নর্মাল কোনো ফ্যাক্ট করবে না। এর মান -3 হলে মডুলাসের ভিতরে -3 + 3 হয়ে যাবে আর কি, 3 3 9 আসবে। যেখানে -3 হোল স্কয়ার তাও কিন্তু 9 আসবে। তো সেই জন্য মডুলাস অফ এ জায়গায় শুধু এ স্কয়ার লেখা যায়, আর 2 মডুলাস অফ এবি এর বদলে শুধু এবি লেখা যায়, আর মডুলাস অফ বি এর জায়গায় বি স্কয়ার লেখা যায়। আমি এখন সমান দিছি নাকি গ্রেটার দেন ইকুয়াল দিছি? পার্থক্যটা দেখো কেন দিছি, কারণ আমরা কোন অংশের পরিবর্তনের জন্য এই কাজটা করছি? এই অংশের পরিবর্তনের জন্য। কারণ আমরা জানি যে মডুলাস অফ এবি এটা কার থেকে বড়? নর্মাল এবি থেকে বড়। তাহলে আমি যদি এইটা না লিখে এটা লিখতে চাই, মানে এই পুরো সমীকরণ, এই পুরো ফাংশনটাকে এটাতে রূপান্তর করে ফেলতে চাই, তাহলে এটার থেকে তো এটা বড়, তাহলে এইটা আর এটা সমান, এ আর এ কি সমান, কিন্তু ও আর ও কি সমান হবে? ওর থেকে কে বড়? ও বড় হবে না, কারণ ও হচ্ছে কার বন্ধু? ও হচ্ছে ওর বন্ধু, যে ওর এই ছেলেটা তো ওর থেকে বড় ছিল। তাহলে অবভিয়াসলি এ যেহেতু এর থেকে বড়, উপরটা যেহেতু নিচেরটা থেকে বড়, তাহলে ওর বন্ধু যে বাম পাশেরটা সেটাও নিচেরটা থেকে বড়। তাহলে আমরা সমানকে কিসের রূপান্তর করছি? সমান্তরে, আমাদের আনসারের কাছাকাছি যাচ্ছি। এটা বুঝছেন? মানে কোশ্চেন তো বুঝছি কেন করছি, মানে কেমনে করছি বুঝলো, কেন করছি এটা বুঝতে হবে। এই দেখো মনোযোগ, পড়ালেখা করতে আসলে তোমাদের জীবন ঘুমাই যাবে গা, মনে রাখবা, কাবজাব এগুলো মনে রাখবা, একদম খবর আছে। মানে a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ারকে প্লাস b স্কয়ার লেখা যায় ও ভাই, a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার প্লাস b স্কয়ার। এতটুকু পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? এবার আমরা কি করব? হোল স্কয়ারটা জাস্ট বাদ দিয়ে দিব রুট। এখন স্কয়ার রুট করলে কখনোই কি হয় না? মডুলাস গ্রেটার দেন লেস দেন সাইন চেঞ্জ হয় না। নরমালি মনে রাখবা। আচ্ছা এটাকে আরেকটা কাজ করি, এখন তুই বলো নর্মালি স্কয়ার আর এটাই সেম কথা না? কোনো কিছুর উপর মডুলাস দিয়ে স্কয়ার দেওয়া আর নর্মাল স্কয়ার দেওয়া সেম কথা। আমি আরেকটা কাজ বাড়তি করতেছি, কারণ ওই যে আমাদের প্রমাণের কাছাকাছি আনতে হবে, তো প্রমাণটা দেখতেছি এরকম সেরকম মানে তো, তাহলে এটার উপর স্কয়ার যে কথা, এটাকে মডুলাস দিয়ে যদি আমি লিখি আর কি, স্কয়ার কোনো সমস্যা আছে? কোনো পার্থক্য আছে? এটা কি সেম কথা না? এটা আর এটা সেম কথা না? এরা একে অপরের কি সমান, কারণ নর্মাল স্কয়ার আর মডুলাস দিয়ে, এই মডুলাস দিয়ে স্কয়ার দিয়ে সেম কথা, কারণ নর্মাল স্কয়ার আর মডুলাস দিয়ে স্কয়ার সেম কথা। তাহলে এটার থেকে যদি বড় হয় তাহলে মডুলাস দিয়ে স্কয়ার দিলে সেটার থেকে বড় হবে
এতটুকু ঠিক আছে। এবার শোনো, লাস্ট একটা কথা, যে গ্রেটার দেন সাইন, লেস দেন সাইন এগুলো চেঞ্জ কখন হয়? দুইটা কারণে চেঞ্জ হয়। হ্যাঁ গুড। বিপরীত করলে, নেগেটিভ দ্বারা গুণ করলে, বলো কি দ্বারা গুণ করলে? যোগ বিয়োগ বলছি আমি, কি বললে বলছি? গুণ। মনে করো এই পাশে -1 যোগ করলাম, সাইন চেঞ্জ হবে? -1 যোগ করলাম, বুঝেন নাই? তাহলে গুণ করলে কি করলে, আর ইনভার্স করলে ভাগ করলে, তাহলে গুণ করলে আর মানে উল্টাই দিলে, বিপরীতকরণ করলে, এই দুইটা কারণে কি হয়? সাইন চেঞ্জ হয়। যেমন আমি একটু করে বলি, আচ্ছা 2 বড় নাকি 4 বড়? 2 বড় না, 4 বড় না? ওই যে নেগেটিভ দ্বারা গুণ করো, তাহলে -2 -4 কে বড়? -2, তাহলে সাইন চেঞ্জ হচ্ছে। বুঝছেন? বুঝছেন? যদি বিয়োগ করি, 2 থেকে 1 বিয়োগ, 4 থেকে 1 বিয়োগ, তাহলে কি চেঞ্জ হবে? না, বিয়োগ করলে চেঞ্জ হবে না। এবার 2 বড় নাকি 4 বড়? 4 বড়। উল্টাই দাও, 1/2 1/4, বলো তো এবার কে বড়? 1/, তাহলে বুঝছো এই সাইনটা এই কারণে চেঞ্জ হচ্ছে, এই কারণে চেঞ্জ হচ্ছে, নেগেটিভ দ্বারা গুণ করলে আর উল্টাই দিলে। এগুলো বোঝা যাচ্ছে কথা? তাহলে আমরা এবার স্কয়ার রুট করলে চেঞ্জ হবে, তাহলে স্কয়ার রুটের মধ্যে কি দুটো কথা আসে? স্কয়ার রুট মানে হোল স্কয়ার বাদ দিলে চেঞ্জ হবে? হবে না। তো না হলে आंसर কি দাঁড়াচ্ছে? 1/a যোগ 1/b, না সরি কি বলছি, a যোগ b, এই যে স্কয়ার রুট করলাম, গ্রেটার দেন ইকুয়াল শুধু a প্লাস b বলা যায়? এই দেখো প্রমাণ। তাহলে এরকম করে এটাকে পাশে লিখলে, তাহলে a প্লাস b লেস দেন ইকুয়াল 1/a 1/b বলা যায়? প্রমাণ হয়েছে? বুঝছেন? আর একটা প্রমাণ আছে, আমি করতেছি না তোমাদের অবস্থা দেখে, সেম টু সেম। কি প্রমাণ এটা? এটা একটু বাইরে করো, 1/a মাইনাস b গ্রেটার দেন ইকুয়াল 1/a মাইনাস 1, মানে সরি কি বলি, 1/, কেন বলতেছি, মডুলাস অফ a মাইনাস মডুলাস অফ b। তাহলে এটা তোমরা নিজেরা করবা, SW আজকে ক্লাসের পড়ার মধ্যে পড়বে এগুলো আজকে লেকচার 3, তোমাদের কিন্তু আজকে লেকচার 3 পড়া, 1 2 তো আগে ছিল পড়া, আজকে 3 পড়া, আবার কালকে 4 5 পড়া দিয়ে দিব। আমরা কি প্রমাণ করছি? তাহলে এটাকে বাংলায় বলো তো, দুইটা সংখ্যার যোগফলের মডুলাস আলাদা আলাদা মডুলাসের যোগফল থেকে ছোট, বলো। যোগফলের মডুলাস, মডুলাসের যোগফল, বলো। যোগফলের মডুলাস, বলো। মডুলাসের যোগফল থেকে ছোট। আর বিয়োগফলের মডুলাস, বলো। বিয়োগফলের মডুলাস মডুলাসের বিয়োগফল থেকে বড়। এই দুইটা কথা কি ডিরেক্ট কি মানে এমসিকিউতে দিয়ে দিবে যে আমি একটা কোড রাখি। চলো, আমার কালকে বেচে অফলাইন পরীক্ষা, কালকে বেচে অফলাইনে বাস্তব সংখ্যা আছে, এটা আমি এমসিকিউতে দিছি, মানে এটা একটা কোড রাখলাম, আজকে ভিডিও দিব তো দেখি বলো আমি দেখে কিনা, এটা একটা কোড, ঠিক আছে? যে এটা আমি দিছি, যে মানে নিচের কোনটি সত্য হিসেবে ধরে এরকম কিছু কিছু শর্ত বানিয়ে দিছি, এটা হচ্ছে সত্য। মানে তাহলে বলো মডুলাসের বিয়োগফল, বিয়োগফলের মডুলাস, এটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট, আমি দিছি এমসিকিউ, মানে বুঝছো। বিয়োগফলের মডুলাসের বিয়োগফল থেকে বড়, আর যোগফলের মডুলাস যোগফল থেকে ছোট। যদি কখনো পরীক্ষা হলে এরকম কনফিউজ পড়ে যাও কখনো, তাহলে তুমি কি করবে জানো? তুমি এরকম কনফিউজ করতে পারো, যোগফল বিয়োগফল, তুমি কি করবে? a সমান পজিটিভ, b সমান নেগেটিভ, বলো কি? পজিটিভ, b সমান নেগেটিভ সংখ্যা ধরে এবার অপশন টেস্ট করে ফেলবা, পারবা? a সমান, কিন্তু দুটোটা পজিটিভ দিলে তুমি জীবনে তুমি ডিফারেন্ট আনসার পাবা না, সেজন্য একটা পজিটিভ একটা নেগেটিভ, তোমার ইচ্ছা, a পজিটিভ b নেগেটিভ, অথবা a নেগেটিভ b পজিটিভ, ধরে কি করে ফেলবো? অপশন টেস্ট করে ফেলবো, যদি কখনো পরীক্ষা হলে আমরা কনফিউজড হয়ে যাই। ধন্যবাদ। আমাদের লেকচার 3টা শেষ, লেকচার 4 আর 5 আবার আছে, তাহলে বাস্তব সংখ্যার 5টা লেকচার। ওকে, শেষ করে অফ করবো।